শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 10 মিনিটস পত্রিকা আয়োজিত এসএসসি 2025 ব্যাচের জন্য এটি বাংলা ক্র্যাশ কোর্সে। এবং আজকের বাংলা ক্র্যাশ কোর্সের ক্লাসে বরাবরের মতো চলে আসলাম আমি তোমাদের ফারসিন ভাইয়া। এবং আজকে আমরা আলোচনা করব কয়টি টপিক নিয়ে। একটা হচ্ছে বাচ্য, একটা হলো উক্তি, একটা জ্যোতিষচিহ্ন এবং আরেকটা বাগর্থ। আমি যখন তোমাদের ছিলাম তখন আমার পার্সোনালি জ্যোতিষচিহ্ন এবং বাচ্য নিয়ে অনেক প্যারা হতো। আমি বুঝতে পারতাম না কখন আসলে কোন বাচ্চটা হচ্ছে, কখন কোন জ্যোতিচিহ্নটা হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, অনেক ডাউট থাকতো। যদিও সেটা পরবর্তীতে ক্লিয়ার হয়েছে, বাট আমি চাই না আমার মতো তোমরা এই ধরনের কোনো ডাউটে থাকো। তাই তোমাদের ডাউটগুলো একদম 100% ক্লিয়ার করতে আজকে আমি আবারও চলে আসলাম তোমাদের ফার্স্ট তোমাদের সাথে আজকের ক্লাসটি নিতে। দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক থেকে শেখ নুহান জয়েন করেছে, আমাদের সাথে মনোয়ার হোসেন জয়েন করেছে, আমাদের সাথে জান্নাত মল্লিক জয়েন করেছে, আমাদের সাথে এসকে আলামিন চৌধুরী জয়েন করেছে, এরপর মুন্নি জয়েন করলো, মাত্র বুশরা জয়েন করলো আমাদের সাথে। ইউটিউব থেকে দেখতে পাচ্ছি যে আনিকা জয়েন করেছে আমাদের সাথে, লামিয়া জয়েন করেছে, রিয়াজ আছে আমাদের সাথে, মামুন রয়েছে, অর্পিতা পাও আছে, তাসলিমা আক্তার জুই রয়েছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো তোমরা যারা যারা আমার ক্লাস সবসময় করো তারা তো করোই, যারা যারা হচ্ছে করো না তাদের উদ্দেশ্যে আমি আমার নিজের পরিচয়টা ক্লাস শুরুর একদম আগে একবার দিয়ে নিতে চাই। সো দিস ইজ মি, হ্যালো, ছবি থেকে তোমাদেরকে হাই হ্যালো করছি। আমার নাম হচ্ছে ফারসিন, আমার শর্ট নেম ফারসিন, নিক নেম ফারসিন, তোমরা আমাকে সবাই ফারসিন ভাইয়া বলে ডাকবে। অ্যান্ড আমি 10 মিনিট স্কুলে একজন শিক্ষক হিসাবে আছি, পাশাপাশি 10 মিনিট স্কুলের প্রজেক্ট এক্সিকিউটিভ হিসেবে আমি দায়িত্ব পালন করছি। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার বর্তমান সিচুয়েশন যেখান থেকে আমি পড়াশোনা করছি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি একজন শিক্ষার্থী। কয়েকদিন আগে আমি আমার অনার্স কমপ্লিট করলাম, এরপর আমার মাস্টার্সের ক্লাস শুরু হবে। অ্যান্ড 10 মিনিট স্কুলে বা অনলাইনে এই পর্যন্ত যে আমি লক্ষাধিক স্টুডেন্ট পড়িয়েছি সেটা পড়ানোর অভিজ্ঞতার সময়কাল 4 বছরের বেশি। তো আশা করছি আমার এই অভিজ্ঞতার ঝুলি থেকে তোমাদেরকে বেশ ভালো কিছু জিনিসপত্র দিতে পারবো এবং তোমাদেরকে বেশ ভালো কিছু পড়াতে পারবো। দেখতে পাচ্ছি নওশিন আমাদের সাথে জয়েন করেছে এবং একজন বললো যে সে আমাদের 10 মিনিট স্কুল প্ল্যাটফর্মে একদম নিয়ম ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। ইনশাআল্লাহ আমাদের আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে তোমাদের খুবই একটি সুন্দর ধারণা হয়ে যাবে। স্টুডেন্টস, ঠিক এমন একটা সময়তে তোমাদের উদ্দেশ্যে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আমি যখন ক্লাস নিই আমার ক্লাসে একটা টার্গেট থাকে যে আজকের ক্লাসে আমরা এতগুলো শেয়ার করব, ঠিক আছে? সো আজকের ক্লাসে আমাদের টার্গেট 100 শেয়ার করা। তোমরা প্লিজ তোমাদের জায়গা থেকে আজকের ক্লাসে শেয়ার করে দাও, নাম্বার 1। আমি এবার একটু আমার টাইম লাইন থেকেও কিন্তু আজকের ক্লাসটা আমি এখন শেয়ার করে দিব। চলো আমরা সবাই একসাথে মিলে ক্লাসটা কিন্তু শেয়ার করে ফেলি। আমার সাথে এমডি সৌরভ হোসেন জয়েন করেছে। ওয়েলকাম সৌরভ, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। ইনশাআল্লাহ আজকের হলো আমরা এই জায়গা থেকে কিন্তু কাজগুলো করছি। আজকের ক্লাসটাও কিন্তু তোমাদের ভালো হবে অনেক, ঠিক আছে স্টুডেন্টস? তো আমি একটু আমাদের আজকের যে লাইভ ক্লাসটা আছে আমি একটু হলো কি শেয়ার করে দিই, ঠিক আছে? আমি কিন্তু আমাদের আজকের লাইভ ক্লাসটা আমার অ্যাকাউন্ট থেকে শেয়ার করে দিয়েছি। তোমরা কিন্তু দ্রুত শেয়ার করে কমেন্টে জানিয়ে দাও ভাইয়া শেয়ার ডান। অ্যান্ড বাচ্চারা, তোমাদের জন্য ছোট্ট একটা কথা আছে, সে কথাটা হচ্ছে আমাদের আজকের যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসের স্লাইডটা পেতে হয় না? স্লাইডটা তো অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, 100টা এমসিকিউ আছে এবং যেখান থেকে আই বিলিভ তোমরা পরীক্ষা হলে প্রশ্ন কমন পাবা। তাই আজকের এই ক্লাস স্লাইডটা পাওয়ার জন্য তোমাদের কমেন্ট সেকশনে দেখবেন 10 মিনিট স্কুলের মেইন পেজ থেকে একটা কমেন্ট করা হয়েছে এবং কমেন্টটা পিন করে দেয়া আছে। ইউটিউব চ্যানেল স্টুডেন্টদের জন্য তোমাদের ক্ষেত্রে সেম একটা কমেন্ট পিনড অবস্থায় আছে। তোমরা পিন কমেন্টটা যাবা, একটা লিঙ্ক পাবা, লিঙ্কটাতে হলে প্রেস করবা। লিঙ্কটা প্রেস করার পর তোমার কিছু ইনফরমেশন চাবে, জাস্ট দিবা কিছু ইনফরমেশন, তারপর তোমরা লাস্টে হলো গিয়ে পেয়ে যাবা আজকের ক্লাসের স্লাইড লিঙ্ক। অ্যান্ড এই যে তোমার স্লাইড লিঙ্কটা, এইটা তুমি যদি ভালো করে ফলো আপ করো ইনশাল্লাহ বাচ্য, উক্তি, বাগর্থ এবং জ্যোতিচিহ্ন থেকে তোমাদের কারো কখনো কোনো সমস্যা হবে না। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমাদের জন্য আজকের ক্লাসে বেশ ভালো কিছু দিতে পারবো। আমি আরেকবার একটু ক্রস চেক করে নিয়ে আমার ক্লাসটা আদৌ শেয়ার করতে পারলাম কিনা। ইয়েস, ক্লাসের শেয়ারিং ডান। মোটামুটি হলো অন্যান্য আদার্স কাজও শেষ। লেটস গেট স্টার্টেড। ওকে স্টুডেন্টস, আমি এখন আস্তে আস্তে মূল ক্লাসে চলে যাচ্ছি। তোমরা প্লিজ ক্লাসে শেয়ার করো এবং শেয়ার করে জানিয়ে দাও যে শেয়ার ডান। ঠিক আছে, ওকে, দেখতে পাচ্ছ অনেকেই শেয়ার করেছো।
ওকে ডান, আমার সাথে ঋতিকাও জয়েন করেছে। আসি প্রথম যে প্রশ্নটা, প্রকাশ ভঙ্গির দিক থেকে বাচ্য কত প্রকার? এনি ওয়ান অফ ইউ, সরাসরি বইয়ের ভেতরকার প্রশ্ন, প্রকাশ ভঙ্গির দিক থেকে বাচ্য কত প্রকার? আচ্ছা ভাইয়া, আমি আজ জয়েন করেছি। নিগার আক্তার, মেহের নিগার আক্তার। মেহের, তুমি একটা কাজ করতে পারো, আমাদের যে এই যে পেজটা আছে, আমাদের এই পেজটার স্ক্রল আপ করতে পারো, পেজের মধ্যেই পেয়ে যাবা। অ্যান্ড আলটিমেটলি এই যে ক্লাসগুলো আছে, ক্লাসগুলোর ভিডিও এই পেজের মধ্যেই আছে। ওকে ওকে, সো মেঘরাজ বলছে হাই স্যার। হ্যালো মেঘ। আচ্ছা, আমাদের ইউটিউব কমিউনিটি বলতেছে যে একের বি হবে অ্যান্সার। অন্তু বলতেছে একের বি, না অতনু বলতেছে একের বি। তারপর হচ্ছে ফাহাদ বলতেছে একের বি, এদিক থেকে ফেসবুকে মুন্নি বলতেছে একের বি। তারপর নাবিল বলতেছে একের বি। দেখি, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি তোমার ডিএড বইয়ের লাইন, এখানে অ্যাকচুয়ালি আলাদা করে যে ব্যাখ্যা বিশ্লেষণ করা কিছু নাই, তাই এখানে আর কিছু করলাম না, আগায় যাই। প্রকাশভঙ্গির দিক থেকে বাচ্চা হচ্ছে গিয়ে আমার 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে। আর ক্লাসটা প্লিজ শেয়ার করো, শেয়ার করে কমেন্টে জানাই দাও। এবার ক্রিয়ার প্রকাশভঙ্গির ভিন্নতা অনুযায়ী বাচ্চ কয় প্রকার? ক্রিয়ার প্রকাশভঙ্গির ভিন্নতা অনুযায়ী বাচ্চ কয় প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, নাকি 5 প্রকার? ঠিক আছে, অ্যান্সার বলো। 2 এর অ্যান্সার বলো সবাই প্লিজ। শেয়ার করতে পারি না একজন বলতেছে। তুমি তো ইউটিউবে আছো আপু, কোনো সমস্যা নেই, জাস্ট লিঙ্কটা কপি করে নিয়ে তোমার ফ্রেন্ডকে জানিয়ে দাও, তাহলেই হবে। দুয়ের বি বলতেছে ফামি, এরপর মুন্নি বলতেছে দুয়ের বি। ইউটিউব থেকে দেখতে সামিয়া কেন জানি হাহারিয়াক দিচ্ছে। ওকে, এরপর দীপ্ত বলতেছে বি, তারপর হচ্ছে গিয়ে শশী বলতেছে 2 এর বি, শিলা বলতেছে 2 এর বি। নুরে জান্নাত বলছে ভাই ইউটিউব থেকেও কমেন্ট পড়তেছেন। হ্যাঁ, ইউটিউব থেকে কমেন্ট পড়তেছেন নুরে জান্নাত। মাইশা বলতেছে 2 এর বি। আচ্ছা, এস কে সামওয়ান বলতেছে এটাকে এসএসসি 25 কিনা? হ্যাঁ, এটা এসএসসি হলো গিয়ে 25। ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে কি 2 এর বি। তার মানে ক্রিয়ার প্রকাশভঙ্গির ভিন্নতা অনুযায়ী বাচ্চ 3 প্রকার, প্রকাশভঙ্গির দিক থেকে বাচ্চ হলো গিয়ে 3 প্রকার। এবার বলো বাচ্চ কয় প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, না 5 প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, না 5 প্রকার? অ্যান্সার বলো তাড়াতাড়ি। 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, না 5 প্রকার? বাচ্চ আসলে কত প্রকার? বাচ্চ কত প্রকার? স্যার ইংলিশ ফার্স্ট এবারে ক্র্যাশ কোর্স দিলে ভালো হয়, এটা তোমার দুর্জয় ভাইদেরকে বলবা, তাহলেই হবে। অ্যাকচুয়ালি আমি যদি বাংলা পড়াই, আমার এটা বলে লাভ নেই। আচ্ছা ঠিক আছে, অ্যান্সারে বাচ্চ কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, না 5 প্রকার? পান্না বলছে হ্যালো ভাই, হ্যালো পান্না, কি অবস্থা? মুন্নি বলতেছে তোমার বি, তার মানে হচ্ছে কি 3 প্রকার। ঠিক আছে, আজাদ বলতেছো বি, শিরিন বলতেছো হচ্ছে বি, দীপ্ত বলতেছো বি ফ্রম ইউটিউব, জেসন বলতেছো 3 এর বি। ঠিক আছে, অ্যান্সার দেখি, অ্যান্সার হচ্ছে কি 3। তার মানে আমি একটা কিন্তু বেসিক জিনিস বলতে পারি, বাচ্চ নিয়ে বাচ্চ নিয়ে যত প্রকার প্রকারভেদ আছে এটাকে আমরা 3+3+3 এই যে ফরমেশনটা আছে, এই ফরমেশনে আমরা ফেলতে পারি। তার মানে একটা বাচ্চ নিয়ে যখনই কোনো প্রকারভেদ নিয়ে আলোচনা হবে, তখন আমরা দেখব যে ভাই আপনার জিক্সো কোনো চ্যানেল নাই? জিক্সো কি বাবা? শান্ত মিশকাত বলতেছে, আমি তোমার কথাটা বুঝিনি। আচ্ছা, সো যেটা হচ্ছে কি বললাম, বাচ্চ কত প্রকার, এই যে তোমার প্রশ্নটা, এই প্রশ্ন যদি হলো তোমার আসে, তাহলে আলটিমেটলি দেখবা যে বাচ্চ কত প্রকার, এটাও 3 প্রকার। ক্রিয়ার প্রকাশভঙ্গি অনুযায়ী বাচ্চ 3 প্রকার, প্রকাশভঙ্গির দিক থেকে বাচ্চ 3 প্রকার। তার মানে বাচ্চের যে বিষয়টা, এটা আসলে তোমার সবসময় 3 প্রকারই হয়। যত প্রকার প্রকারভেদ আসুক না কেন, শর্টকাট হলো গিয়ে এটা হলো টেকনিক, মনে রাখবা বাচ্চর ক্ষেত্রে সবকিছু হলো গিয়ে তোমার 3 প্রকার। একবার এটা মাথায় ঢুকায় ফেললেই হবে। এবার আসি, নিচের কোন বাক্যটি ভাববাচ্চের? শরতে শিউলিও ফোটে, চিঠিটা পড়া হয়েছে, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, এখানে কেন যাওয়া হলো না? আজকের ক্লাসে আমরা বেশ কিছু তোমার টেকনিক শিখবো, শর্টকাট নিনজা টেকনিক শিখবো। এই নিনজা টেকনিকগুলো শিখতে পারলে একদম 100 হয়ে যাবে। ঠিক আছে,
তো আগাই বাচ্চারা, নিচের কোন বাক্যটি ভাববাচ্যের? শরতে শিউলি ফোটে, চিঠিটা পড়া হয়েছে, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, ওখানে কেন যাওয়া হলো না? ভাইয়া আপনার নিজস্ব, ও আচ্ছা, আমার নিজের পেজ আছে, আমার পেজে এই মুহূর্তে লাইভটা হচ্ছে, আমার নিজের কি বলে গ্রুপ আছে ফেসবুকে, ফেসবুকে ওপেন গ্রুপ আছে, সেখানে আমার এই লাইভটা যাচ্ছে আজকে, বাট ইউটিউবে কোনো চ্যানেল নেই। ঠিক আছে, ওকে। সো 4-এর ডি বলতেছো, যারা যারা ডি বলতেছো একটু একবার একটু কারণটা বলতে পারবো যে ভাই এই কারণে আমি বলতেছি ভাববাচ্য হবে কি ডি? অ্যান্সার তো বুঝলাম ডি, বাট ওয়াই? কারণটা কেউ বলতে পারবে আমাকে? কারণটা এনিওয়ান অফ ইউ কেউ আমাকে কারণটা বলতে পারবে কেন এটার অ্যান্সার ডি হলো? এনিওয়ান অফ ইউ? আরে বলোই না কারণটা। কেউ বলছে না। আচ্ছা স্যার, রাইটিং পার্টে সাজেশন নিয়ে দেখি আমি কথা বলে তোমাদেরকে জানাবো। হ্যাঁ, এই চ্যাপ্টার অনেক আমি আছি তো আজকে, কোনো সমস্যা নেই। কেউ কি বলতে পারো 4-এর কেন ডি হলো? স্যার কারণ সবাই এটা বলছে তাই আছে। ভালো, তো ভাব দিয়ে যে কোনো বিষয় বোঝানো হয়েছে। ওকে, শেষে প্রশ্ন আছে বলে, নট লাইক দ্যাট ভাই। 4 নামটা ভাগ প্রকাশ করে, ওখানে কেন যাওয়া হলো না? আচ্ছা, ওকে, আমার ফেসবুক প্রোফাইলের নাম আমার নামই মাহবুল নেওয়াজ পারসিম। ঠিক আছে, ক্রিয়া বিশেষ্য কি ভার্বাল নট, এর পরে কথা বলবো। কর্তা বা কর্ম ক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে না। বুশরা, বুশরা, বুশরা একটা ভালো কথা বলছে। ঠিক আছে, আচ্ছা, যাওয়া হলো না তে যাওয়া ক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, যাক আমি অনেক ধরনের কথা পেয়েছি। এখানে বুশটা যে কথাটা বলছে, কর্তা ক্রিয়া বা কর্মকে হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণ করছে না, ওখানে কেন যাওয়া হলো না? এখানে আসলে দেখো, যদি আমি একটা উজ্জ্ব শব্দ অ্যাড করি, সেটা কি আছে? বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ। আচ্ছা ঠিক আছে, দেখো ওখানে এই ওয়ার্ডটার আগে, আচ্ছা অ্যান্সারটাকে বলি, অ্যান্সারটা হচ্ছে কি এটাই ঘ। ওখানে এই ওয়ার্ডটার আগে কিন্তু একটা কর্তা উজ্জ্ব অবস্থায় আছে, তোমার। তোমার ওখানে কেন যাওয়া হলো, এই যে প্রশ্ন করছে। এই তোমার ওয়ার্ডটা যখন তুমি অ্যাড করে ফেলবা, তখন কিন্তু খুব ইজিলি ব্যাখ্যা করতে পারতেছো। এবার দেখো, যদি বলি তোমার ওখানে কেন যাওয়া হলো, এই যে তোমার, তোমার যাওয়া হলো, এই যে পুরো সেন্টেন্সটা আসছে, দেখো তোমার যাওয়া হলো। এখন কি কারণে যাওয়া হলো, এই বিষয়টা দিয়ে কিন্তু আসলে তোমার মানে কর্তার কোনো হলো গিয়ে সম্পর্ক নাই, রাদার দেন যাওয়া হলো এই ক্রিয়াটা কিন্তু নিজে থেকেই হলো গিয়ে কেনর একটা অ্যান্সার চাচ্ছে, রাইট? শুধুমাত্র এটা না, এটার পাশাপাশি আরো একটা ব্যাখ্যা আছে, হচ্ছে ওয়া, যখন হচ্ছে কোনো একটা শব্দের মধ্যে এই ধরনের কিছু পাচ্ছ, এটাও কিন্তু আসলে ভাববাচ্য হয়ে কি করছে, ভাববাচ্যকে তোমার মিনিং করছে। যেরকম তোমার যাওয়া হলো না, আমার এখনো খাওয়া হলো না, যখন ও এই ধরনের একটা ভাব আসছে, তখন আলটিমেটলি কি বলা হচ্ছে, ভাববাচ্যের হলো গিয়ে তোমার বাক্যটি হবে কি ভাববাচ্যে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, এরপর হলো কি চিন্তা করি পরবর্তী যে প্রশ্নটা। আচ্ছা, এখন বুঝছো করে একটু কাইন্ডলি কমেন্টে জানাও। MCQ 5-টে এফাকে অ্যান্সার করে ফেলো। নিচের কোন বাক্যে অজীব বিশেষ্য কর্তার ভূমিকা গ্রহণ করছে? অজীব বিশেষ্য কর্তার ভূমিকা গ্রহণ করছে। ওকে, ভাবতেছিলাম HSC 24-এর ক্লাস। সুমাইয়া, তোমার বাংলা পরীক্ষা শেষ, এখন কেন তুমি বাংলা ক্লাস করতে আসবা? ওকে, 5-এর সি বলতেছো, সবাই আগেরটা বুঝতে পারছো কি একটু কাইন্ডলি জানাও আমাকে। অতনু মন্ডল 5-এর সি বলতেছো, দেখি। নাবিল বলতেছো 5-এর সি, ওকে ভেরি গুড। ঠিক আছে, বুশরা বলতেছো 5-এর সি, থ্যাংক ইউ বুশরা এর আগে অ্যাসিস্ট করার জন্য। ঠিক আছে, ঋতিকা বলতেছে 5-এর সি, এদিক থেকে তাসলিমা বলতেছে 5-এর সি, শশী বলতেছে 5-এর সি। সো দ্য অ্যান্সার ইজ ফ্যানটা অনেক জোরে ঘুরছে। কোনটি অজীব বিশেষ্য কর্তার ভূমিকা পালন করে? দেখি, চিঠিটা পড়া হয়েছে, এইটার আগে তোমার দুইটা ওয়ার্ড আসতে পারে, একটা হলো গিয়ে আমার, আরেকটা হচ্ছে গিয়ে তোমার।
তোমার চিঠিটা পড়া হয়েছে, আমার চিঠিটা পড়া হয়েছে, দুইটাই তুমি এখানে বলতে পারো, ঠিক আছে? তুমি যদি হচ্ছে কি এরকম ক্ষেত্রে হলো বলে থাকো, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এই যে তোমার বা আমার এই ওয়ার্ডটা দিয়ে কিন্তু আসলে কোনো একজন প্রাণীকে বোঝানো হচ্ছে, এটা এখানে বলা হলো। এবার বাঁশিটি বাজানো হোক, ঠিক আছে? এবার বাঁশিটি বাজানো হোক, বাঁশিটা কে বাজাবে? বাঁশিটা অবশ্যই হচ্ছে কোনো মানুষ বাজাবে, কোনো একটা প্রাণী বাজাবে, তার মানে এটাও তোমার প্রাণীবাচক বিশেষ্য হলো রয়েছে। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, আমাদের বলতে অবভিয়াসলি আমরা কোনো মানুষকে বোঝাচ্ছি, আমরা কোনো হচ্ছে জড়বস্তুকে বোঝাচ্ছি না, আমরা কোনো চেয়ার টেবিলকে বোঝাচ্ছি না, চেয়ার টেবিল আসো আমরা হলো অনেক পরিশ্রম করি, এমন কিছু বোঝাচ্ছি না। মানে ক খ গ তিনটার ক্ষেত্রে আসলে জীব বিশেষ্য যেগুলো রয়েছে সেগুলো মূলত এখানে দেওয়া হচ্ছে। বাট শুধুমাত্র ফ্যানটা অনেক জোরে ঘুরছে, এই যে ফ্যান ওয়ার্ডটা রয়েছে, ফ্যান ওয়ার্ডটা কি? ফ্যান ওয়ার্ডটা হচ্ছে কি অজীব, মানে বস্তুগত, এখানে একটা বস্তুর কথা বলা হচ্ছে। তাই এই ক্ষেত্রে আমার এই যে ফ্যান ওয়ার্ডটা, এই ফ্যান হলো গিয়ে তোমার বিশেষ্য কর্তার, কোন বিশেষ্য কর্তার? অজীব বিশেষ্য। ফ্যান কি একটা অজীব বস্তু, সেটা মূলত এখানে বলা হচ্ছে। সামিনুর বলতে বুঝতেছো না, কি বুঝতেছো না আপু? বাকিটা কি বুঝতে পারছো? ও কাজু বলছে আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। বাংলা দ্বিতীয় পত্র বইটাই পড়াচ্ছি ভাই। 5 নাম্বারটা আবার, আচ্ছা 5 নাম্বারটা আবারও 5 নাম্বারটা বুঝাই। এটার অ্যান্সার তো সি, এটা আগের স্লাইডে যাই। নিচের কোন বাক্যে অজীব বিশেষ্য? তার মানে আমার এমন একটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে যে ওয়ার্ডটা অজীব, মানে যেটা হচ্ছে প্রাণীজ না, ঠিক আছে? এটা বুঝো, খাওয়া পারবেন, আবারও বুঝো। আমার 4টা অপশন থেকে এমন একটা সেন্টেন্স বের করতে হবে যেখানে কোনো জীব নাই, যেখানে কোনো জীবিত কিছু নাই, কোনো বস্তু আছে। দেখো প্রথমটা পড়ি, চিঠিটা পড়া হয়েছে। দেখে মনে হতে পারে চিঠি, চিঠি দিয়ে তো হচ্ছে তোমার অজীবিত বোঝায়, চিঠির ভিতরে তো হচ্ছে প্রাণ নাই। বাট এখানে একটা প্যারা আছে, চিঠির আগে, তোমার চিঠি ওয়ার্ডটার আগে দুইটা জিনিস বসতে পারে, একটা হলো গিয়ে তোমার, একটা হচ্ছে কি আমার। সাপোজ বললাম আমার চিঠিটা পড়া হয়েছে, এখানে কর্তাটা উজ্জ্ব অবস্থায় আছে, কর্তাটা কি অবস্থায় আছে? তোমার উজ্জ্ব অবস্থায় আছে, তার মানে এখানে কি হলো? আমার চিঠিটা পড়া হয়েছে। সো গেল। এবার খ নম্বর দেখি, এবার বাঁশিটি বাজানো হোক, বলছে বাঁশিটি বাজানো হোক, তার মানে বাঁশিটা কেউ বাজাবে, অবভিয়াসলি কোনো চেয়ার টেবিল বাজাবে না, একজন মানুষ বাজাবে, তার মানে এটা কি? এটা হচ্ছে তোমার জীব, তাই না? এটাও তোমার জীব বিশেষ্য গেল, তার মানে আমার এটাও হবে না, এটাও হবে না। ফ্যানটা অনেক জোরে ঘুরছে, এটা একটু পরে কথা বলি। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, আমাদের আমাদের যখন বলছো অবভিয়াসলি কোনো মানুষ আসছে এখানে, অবভিয়াসলি কোনো তোমার গরু ছাগল বাদ দাও, কোনো চেয়ার টেবিল কঠোর পরিশ্রম করবে না, তাই না? তাই আলটিমেটলি এটাও হচ্ছে কি হইল না, কারণ আমার এখানে অজীব বিশেষ্য বলছে। বাট একটা জিনিসই আছে, ফ্যানটা অনেক জোরে ঘুরছে, ফ্যান করে ঘুরছে, এটা জোরে ঘুরছে, তার মানে কি? তার মানে হচ্ছে এই জায়গা থেকে আমার কি বোঝানো হচ্ছে যে একটা অজীব বস্তু বাক্যের কর্তা হিসাবে কাজ করছে, কারণ এই ফ্যানটা ঘুরছে, কর্তার সাথে ক্রিয়ার ডিরেক্ট একটা রিলেশনশিপ আছে। তাই এরকম একটা জায়গা থেকে আমরা কি বলতে পারি, এই তোমার 5-এর অ্যান্সার হবে গিয়ে গ, যে ফ্যানটা অনেক জোরে ঘুরছে। এবার ক্লিয়ার? এবার বুঝতে পারছো? খালেদা পারভিন, খালেদা আর মেবি পারভিন আক্তার, আরে 3টা গ্রুপে শেয়ার দাও, সাবাস। বাট তাও মাত্র 20টা শেয়ার, বাকিটা শেয়ার দাও প্লিজ প্লিজ, দ্রুত দ্রুত। এবার বুঝছো? প্রিন্স বলতেছে নাইস, থ্যাংক ইউ প্রিন্স। ডাবল ক্লিয়ার। যে দুজনের প্রবলেম হচ্ছিল তোমরা বুঝেছো? ওকে, বৃষ্টি বলছে ডাবল ক্লিয়ার, থ্যাংক ইউ বৃষ্টি। আচ্ছা খালেদা পারভিন বুঝছে, ওকে ডান, আগাই তাহলে সামনের দিকে। আচ্ছা ফ্যানটা অনেক জোরে ঘুরছে, এটা কোন বাচ্চার উদাহরণ, এটা একটু বলো। আগের কোশ্চেনটার অ্যান্সার পারলে এটা তোমার হলো পারা উচিত। ফ্যানটা অনেক জোরে ঘুরছে, এটা কোন বাচ্চার উদাহরণ? থ্যাংক ইউ মারুফ, আমি খুব সুন্দর বুঝাই বললে, থ্যাংক ইউ। মিতাকা বলছে আন্ডারস্টুড, ওকে। 6-এর এ।
ঋতিকা বলতেছে 6 এর সি, জুবায়ের বলতে 6 এর বি, তাসলিয়া বলতে 6 এর এ, আরশি বলতেছে 6 এর ডি। ওকে, দ্য অ্যান্সার ইজ কর্তাবাচ্য। দেখো এখানে কি বলছে, নিচের কোন বাক্যে অজীব বিশেষ্য কর্তার ভূমিকা পালন করছে? তার মানে ফ্যান, এই যে ফ্যান ওয়ার্ডটা রয়েছে এটা কি? এটা হচ্ছে একটা কর্তা, রাইট? এটা কি হিসাবে কাজ করছে? কর্তা হিসাবে কাজ করছে। তার মানে আমরা এখানে বুঝে নিলাম এই ফ্যান ওয়ার্ডটাতে আমি কি বুঝাচ্ছি, আমি কর্তা বুঝাচ্ছি, আর এই জায়গা থেকে আমরা এটা কর্তাবাচ্যের একটি উদাহরণ হবে। ঠিক আছে, গেল। এটা খুবই সিম্পল ছিল, আমাদের সামনের দিকে আগাতে পারি। কর্মবাচ্যের বাক্যে কর্মবাচ্যের বাক্যে ক্রিয়া কোনটিকে অনুসরণ করে? কর্মবাচ্যের ক্ষেত্রে ক্রিয়া কোনটিকে অনুসরণ করে? অ্যান্সার দাও। কর্তাকে, কর্মকে, ভাবকে নাকি অর্থকে? কর্মবাচ্যের ক্ষেত্রে ক্রিয়া কোনটিকে অনুসরণ করে? এই মানুষজন একটু শেয়ার দাও কাইন্ডলি। ভাইয়া নাম বলিয়েন, বলিয়ান, কি বললা? ফামি স্যার বাংলা ফার্স্টের ক্র্যাশ কোর্স দিলে ভালো হয়। ওকে, অ্যান্সার দাও। MCQ 7। ভাইয়া তোমরা ক্লাস নিবা না এইচএসসি? হ্যাঁ, এইচএসসি তো আমি ক্লাস নেই, আমি তো মানে এসএসসি তে রেয়ারলি ক্লাস নেই, এইচএসসি তো রেগুলার ক্লাস নেই। ওকে, 7 এর একজন বলছে মিস করি ক্লাস। ওকে, ইনশাল্লাহ দেখা হবে আবার। আচ্ছা, আগাই তাহলে। এটা অ্যান্সার হচ্ছে কর্মকে। ভাই এটা না খুবই ইজি একটা বিষয়। তোমার কি বলছে, তুমি কোশ্চেন দেওয়া কর্মবাচ্য বলছে। যদি তোমার এখানে কর্মবাচ্য বলে থাকে তার মানে অবভিয়াসলি এখানে কর্মকে ফলো করবে, নাম্বার 1। এবং কর্মবাচ্যের ক্ষেত্রে কর্ম যেটা থাকে, কর্মটার সাথেই সরাসরি ক্রিয়ার সম্পর্ক, কর্মই বেসিক্যালি ক্রিয়াকে কন্ট্রোল করতেছে। তার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কি তোমার কর্মকে। গেল। কর্মবাচ্য এবার একদম হলে ক্লিয়ার করে দিই, কর্মবাচ্যের উদাহরণ কোনটি? কর্মবাচ্যের উদাহরণ হচ্ছে তোমার চিঠিটা পড়া হয়েছে। চিঠিটা পড়া হয়েছে, এই যে এই জায়গা থেকে যদি হলো কি আমি চিন্তা করি, চিঠিটা পড়া হয়েছে, চিঠি ওয়ার্ডটা এখানে তোমার বেসিক্যালি কর্ম হিসাবে কাজ করছে। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা বাচ্চারা আবার বলি, কর্মবাচ্যের উদাহরণ কোনটি? কর্মবাচ্যের উদাহরণটা এবার বাঁশিটি বাজাও, শরতে শিউলি ফোটে, আমার যাওয়া হলো না। আমার যাওয়া হলো না এটাও তোমার হচ্ছে কি ভাববাচ্য। এবার বাঁশিটি বাজাও এবং শরতে হলো কি শিউলি ফোটে, দুটোই হচ্ছে কি তোমার কর্তৃবাচ্য। ঠিক আছে, এবার যদি হলো আমি চিন্তা করি কিভাবে, শরতে শিউলি ফোটে, শরৎ আলটিমেটলি এখানে কর্তা হিসাবে কাজ করতেছে, তাই না? সো আলটিমেটলি এটা কর্তৃবাচ্য হবে। আর এবার বাঁশিটি বাজাও, এখানে আমরা উজ্জ অবস্থার কর্তা আছে তুমি, এই যে এবারের আগে উজ্জ অবস্থায় আছে তুমি, তার মানে তুমি এবার বাঁশি বাজাও। সো তুমিও তো এখানে আলটিমেটলি হলো কর্তা। তাই এরকম একটা জায়গা থেকে আমি যদি হলো চিন্তা করি, আমার ক বাদ গ বাদ ঘ বাদ, বাট চিঠিটি পড়া হয়েছে, তুমি চিঠিটি পড়া হয়েছে, এই ধরনের কোনো কিছু কিন্তু আলটিমেটলি ওভাবে আসে না। এবং চিঠিটি পড়া হয়েছে এই ওয়ার্ডটা দিয়ে তুমি কিন্তু খুব সুন্দরভাবে সেন্টেন্সটা পূর্ণাঙ্গ করতে পারছো। ঠিক আছে, তাই আবার যদি লিখে আমি চিঠিটি পড়েছি, সেখানে আমি আবার কর্তাবাচ্য হইতো, যে চিঠিটি পড়া হয়েছে পূর্ণাঙ্গভাবে মনে হয় প্রকাশ করতে পারছো, তাই এটা হবে কর্ম উদাহরণ। কিসের উদাহরণ? কর্মবাচ্যের উদাহরণ। এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে কর্মবাচ্যের ক্রিয়া কোনটিকে অনুসরণ করে, যেরকম চিঠিটা পড়া হয়েছে, এই যে পড়াটা আসলে তোমার চিঠিকে তোমার অনুসরণ করতেছে, তাই না? তাই চিঠিটা পড়া হয়েছে, যদি ক্রিয়া এখানে চিঠিকে অনুসরণ করতেছে, তার মানে এটা হচ্ছে কর্ম। গেল। আচ্ছা, এটা একটা স্পেলিং মিস্টেক আছে, কর্ম আছে, এটা হলো তোমার শুধু কর্ম হবে। ওকে, যে বাক্যে ক্রিয়া বিশেষ্য ক্রিয়াকে হচ্ছে কি তোমার নিয়ন্ত্রণ করে, তাই কি বলে এখানে ক্রিয়া বিশেষ্য বলছে। ক্রিয়া বিশেষ্য মানে হলো ভার্বাল নাউন। ঠিক আছে, দেখো যে বাক্যের ক্রিয়া বিশেষ্য ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে কি বলে? কর্তাবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, এই কোনোটিই নয়।
যে এখন 7-এর অ্যান্সার দিচ্ছে কিভাবে? 7 তো শেষ অনেক আগে, আমরা 9-এ আছি। 9-এর সি বলো। আচ্ছা, এটা হ্যাঁ খুব সিম্পল। ক্রিয়া বিশেষ্য ক্রিয়াকে নিয়ন্ত্রণ করলে হয়, কিন্তু সেটা তোমার ভাব বাচ্য। ওই যে ওখানে কেন যাওয়া হলো, যখন জিজ্ঞাসা করতেছি ক্রিয়া বিশেষ্য কি ছিল, ওখানে কেন যাওয়া হলো, নির্দিষ্ট জায়গায় কেন যাওয়া হচ্ছে, ওরা তোমার জিজ্ঞেস করছে। ক্রিয়া বিশেষ্য ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, যাওয়ার বিষয়টা অ্যাকচুয়ালি তোমার নিয়ন্ত্রিত হচ্ছে, তাই এখানে ভাব বাচ্য হবে কি অ্যান্সার। গেল, নিচের কোনটি কর্মবাচ্যের উদাহরণ এটি বলো। ওকে, সামিয়া বলছে বুঝছি স্যার, সাবাস। নিচের কোনটি কর্ণবাচ্য উদাহরণ? ও, খালেদা পারভিনের আসল নাম লিলি। হ্যালো লিলি। নিচের কোনটি কর্মবাচ্যের উদাহরণ? দশের অ্যান্সার তো সবাই। দশের ঘ বলতেছ নাকি? এটা দেখো, কোনটি কর্মবাচ্য উদাহরণ। চিঠিটা পড়া হয়েছে, যে বাক্যের ক্রিয়া কর্মকে অনুসরণ করে তাকে বলে কর্মবাচ্য। এরকম চিঠিটা পড়া হয়েছে, যে চিঠির সাথে আসলে পড়াকে আমার কানেকশন ধরতে পারি। এবং পুলিশ কর্তৃক ডাকাত ধৃত হয়েছে, পুলিশ কর্তৃক ডাকাত ধৃত হয়েছে, সে অ্যাকচুয়ালি ধরেছে, এই বিষয়টা মতো এখানে বলা হচ্ছে। আগাই, নিচের কোনটি ভাববাচ্যের উদাহরণ? এটা আমরা সবাই আই থিঙ্ক বুঝতে পারতেছি, একটু আগে পড়ছি। আমার যাওয়া হলো না, আমার যাওয়া হলো না কোনটা? এটা হচ্ছে তোমার ভাববাচ্য। দেখো, যে বাক্যের, যে বুসরা বলছিল ক্রিয়া বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। দেখো, আমার যাওয়া হলো না, এই বাক্যে যাওয়া হচ্ছে তোমার ক্রিয়া বিশেষ্য, যা বাক্যের ক্রিয়া, যাওয়া হচ্ছে ক্রিয়া, যা বাক্যের ক্রিয়াকে আসলে নিয়ন্ত্রণ করছে। যাওয়া হলো না, এটা কি? বাক্যের হলো ক্রিয়া বিশেষ্য, এটা কাকে নিয়ন্ত্রণ করছে? বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে। তাই এখানে তোমার আমার যাওয়া হলো না কি হবে? ভাববাচ্য। এক কথায় যাওয়া, খাওয়া, নেওয়া, দেওয়া, তাকে এটা দেওয়া হলো না, এই ওয়ার্ডগুলো যখনই আসবে তখনই বুঝবে কি সেটা হবে তোমার ভাববাচ্যের, সেটা হবে তোমার ভাববাচ্য। ওকে, ডান। ভাববাচ্যের উদাহরণ কোনটি? আবার একই, আমার যাওয়া হলো না, গেল। তার যেন আশা হয়, এবার ধৃত মানে ধরা হয়েছে, পাকড়াও করেছি এমন, ঠিক আছে লিলি? আই হোপ বুঝতে পারছো। এবার আগাই আসলে শেয়ার দিই, মাত্র 40 শেয়ার হয়েছে। তার যেন আশা হয়, কর্তৃবাচ্য, ভাববাচ্য, কর্মবাচ্য নাকি কর্ম কর্তৃবাচ্য? বলো একটু, বাচ্চারা জানো? ভাইয়া আজকে ইম্পর্টেন্ট এমসিকিউ এসডব্লিউ দিবেন না? এর আগের দিন আমি খুব শখ করে দিছিলাম, আর তোমরা তেমন রেসপন্সই পাই নাই। সো আজকে ওইরকম আলাদা করে কিছু নাই। ওকে, আচ্ছা অ্যান্সার দেখি। 14 খ বলতেছো, হ্যাঁ আই থিঙ্ক তার যেন আশা হয়, তার যেন আশা হয়, এই যে আশাটা কি? ক্রিয়া বিশেষ্য, এটা কিন্তু বাক্যের ক্রিয়াকে আসলে কন্ট্রোল করতেছে। তাই অ্যান্সার কি হয়? ভাববাচ্য। নিচের কোনটি ভাববাচ্যের উদাহরণ বলো এবার। তুমি কখন এলে, বাঁশিটি বাজাও, বাঁশিটি বাজানো হোক, চিঠিটা পড়া হয়েছে, চিঠিটা পড়া হোক তো কর্মবাচ্য, আর বাকিগুলা কি হবে? ওকে, দ্য অ্যান্সার ইজ বাঁশিটি বাজানো। আনো, ওয়া এবং আনো, ওয়া এবং আনো, এগুলা থাকলে কি হবে তোমার? এগুলা থাকলে হবে হচ্ছে কি তোমার, আচ্ছা চলে গেল। আচ্ছা, ওয়া এবং আনো এগুলো থাকলে বেসিক্যালি ভাববাচ্যের দিকে যাব, কারণ বাজানো এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা দিয়ে আমি কি বুঝাচ্ছি? এই ওয়ার্ডটা দিয়ে আসলে বুঝাচ্ছি তোমার ক্রিয়া বিশেষ্য। ডান।
এবার আসি শরীফ ছবি আঁকে। শরীফ ছবি আঁকে, এই বাক্যটি কোন বাচ্য? কর্তৃবাচ্য, ভাববাচ্য, কর্মবাচ্য দিয়ে কর্মকর্তৃবাচ্য। প্যাচ আছে। অ্যান্সার দাও। ওকে, 16 এ বলতেছো, এটা অ্যাকচুয়ালি তোমার খুবই সিম্পল। যখন শরীফ বলতে মানুষের কথা বলতে, সেই যেহেতু কর্তা, তো এটা হবে তোমার কর্তৃবাচ্য। ডান। কখন আসা হলো, এটাও বুঝতে পারছি, আশা, এটা হবে কি তোমার ভাববাচ্য। শরতে শিউলি ফোটে, এটা তোমার হবে কর্তাবাচ্য। কেমনে কর্তাবাচ্য? মৃত্তিকা 16 রে ধরে ফেলছে, শরৎ দিয়ে তোমার আসলে কর্তা বোঝাচ্ছে। শরতে ফোটে, কি ফোটে? শিউলি ফোটে। তাই এরকম একটা জায়গা থেকে শরৎ হচ্ছে, যদি শরৎ যেহেতু কর্তার রোলটা প্লে করতেছে, এটা হবে কি তোমার কর্তাবাচ্য। এবার ট্রেনে ওঠা যাক, আছে কি নি? আচ্ছা, লিলি ধৃত মানে হচ্ছে কি তোমার ধরা। আচ্ছা, আমরা কয়েকটা জিনিস আজকে শিখলাম, হচ্ছে কি ও আনো থাকলেই হয় ভাববাচ্য। কি কি বললাম? ও আনো, ও আনো থাকলে হয় ভাববাচ্য। ও আনো থাকলে হয় ভাববাচ্য। ও মানো, ও আনো থাকলে হয় ভাববাচ্য। ও আনো থাকলে হয় ভাববাচ্য। ও আনো থাকলে হয় ভাববাচ্য। তো অ্যান্সার ইজ ভাববাচ্য। গেল। কোথায় থাকা হয়? আছে, থাকা। ক্রিয়ার সাথে ও আনো থাকলেই এটা হবে কি ভাববাচ্য, থাকা। তার মানে থাক, আছে একটা, কি হবে এখানে? ভাববাচ্য। ঠিক আছে। কর্তাবাচ্য কোনটি? ছাত্ররা অঙ্ক করছে, আমার খাওয়া হবে না, এটা তো ভাববাচ্য। খাওয়ার পর আছে, তোমাকে বসতে হবে, এবার একটি গান গাওয়া হোক। বাকিগুলোর মধ্যে আমিও কনফিউজ, দেখি কি হয় আনসার। আরে মৃত্তিকা, আর কয়বার নাম বলবো আপু? অ্যান্সার বলো এবার। আমি তোমাদের সবার একটু কমেন্টটা দেখিয়ে ফাঁকে, তোমরা অ্যান্সার বলো, কে কি কমেন্ট করছো সেটা একটু দেখি। ওকে, সবার কমেন্ট টমেন্ট দেখলাম মোটামুটি। স্যার গণিতের কি কোনো লাইভ ক্লাস হয়? এটা তো বলতে পারবো না আমি। স্যার আমার কমেন্ট পড়ে না, ফাহাদের কমেন্ট আমি সবচেয়ে বেশি পড়ছি। এবার গান গাওয়া হোক বলতেছো, অ্যান্সার ইজ ছাত্র অঙ্ক করছে। ভাই আমার খাওয়া হবে না, ও আসতেছে, তোমাকে বসে দেওয়া হবে না, এটাও না। আমার এটি গান গাওয়া, এটাও হচ্ছে তোমার ভাববাচ্য। রইলে ভাই কি ছাত্র অঙ্ক করছে? ছাত্ররা অঙ্ক করছে ভাই, কর্তাবাচ্য বলতেছে, কর্তাবাচ্য বলতেছে। এই যে বিষয়টা তুমি দেখো, এখানে আমি কি দেখবো? ছাত্ররা অঙ্ক করছে, কর্তাবাচ্য। ছাত্র কি হিসাবে আসছে? কর্তা হিসাবে আসছে, তাই না? গেল। বিদ্যানকে সকলেই আদর করে, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্মকর্তৃবাচ্য, ভাববাচ্য, কর্তাবাচ্য, নাকি কর্মবাচ্য? ওরে মোনালিসা আনোয়ার, একদম 100-100 স্টুডেন্ট সুন্দর মতো সবাইকে হলো কে তোমার ইয়া করে দিছে, মেনশন করে দিছে। ওকে, বিদ্যানকে সকলেই আদর করে, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্মকর্তৃবাচ্য, ভাববাচ্য, কর্তাবাচ্য। ওকে, আর কর্মবাচ্য। অ্যান্সার ইজ তোমার হলো কর্তাবাচ্য। বিদ্যান বলছে না, বিদ্যান বলতে আসলে তোমার পার্টিকুলারলি হলো আমি একটা কর্তাকে বোঝাচ্ছি। ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই কোন পুরুষের হয়? এটা একটু বোঝার আছে। ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই কোন পুরুষের হয়? আচ্ছা, অ্যান্সার হচ্ছে কি নাম পুরুষ। আমি একটা তোমাকে উদাহরণ বলি, নাম পুরুষ একটা এক্সাম্পল দিই যে
ওখানে ওখানে যাওয়া হলো না, ঠিক আছে। এবার যদি হলো দেখি যাওয়া, যাওয়া কি আমার ক্রিয়া বিশেষ্য, তার মানে এটা কি, এটা হচ্ছে গিয়ে আমার একটা ভাববাচ্যের ক্রিয়া। এবার একটা জিনিস হলো গিয়ে দেখো, ওখানে যাওয়া হলো না, তোমরা একটু আমার সাথে কমেন্টে রিপ্লাই দিবা, ঠিক আছে বাবারা? একটু বলো তো, ওখানে যাওয়া হলো না, এই ওখানের ওয়ার্ডটার আগে এই দিকে কোনো কিছু নাম দেখতে পাচ্ছ? কোনো প্রাণীর নাম বা কোনো মানুষের নাম বা এনিথিং, কোনো হচ্ছে গিয়ে তোমার কি বলে ব্যক্তির নাম, এনিথিং, কিছুর নাম কি দেখতে পাচ্ছ এই জায়গাটাতে? ওখানে যাওয়া হলো না, কিছু কি দেখতে পাচ্ছ? একটু একটু বলো। সাপোজ আমার ওখানে যাওয়া হলো না, তোমার ওখানে যাওয়া হলো না, করিমের ওখানে যাওয়া হলো না, রহিমের ওখানে যাওয়া হলো না, গরুর ওখানে যাওয়া হলো না, এমন কোনো কিছু এখানে দেখতে পাচ্ছ নাকি? জাস্ট একটা সেন্টেন্স আছে ওখানে যাওয়া হলো না। একটু বলো, একটু একটু বলো বাপ, আমার একটু রেসপন্স করো। বোঝা না বোঝা পরের বিষয়, আমার সাথে জাস্ট একটু রেসপন্স করো। আমার অথবা তোমার থাকতে পারে, বাট নাই তো সুমাইয়া, থাকতে পারে বাট আসলে কিন্তু নাই, রাইট? তাই এরকমের জায়গা থেকে আমি যদি হলো গিয়ে চিন্তা করি, আমরা দেখবো যে যখন আমরা কোনো সেন্টেন্সের আগে এই ধরনের কোনো কিছু দেখতে পাবো না, তার মানে এবং বেশিরভাগ, এবং যখন ওই সেন্টেন্সের তোমার ক্রিয়া বিশেষ্য থাকবে, এক কথায় যখনই হচ্ছে কি ভাববাচ্য হবে, ভাববাচ্যর ক্ষেত্রে আমার এইখানে আসলে আগে দিয়ে কিছু দেখতে পাবো না। অ্যান্ড এটার মানেই হচ্ছে তোমার সেটা হলো কি নাম পুরুষ। নাম পুরুষ কি? নাম পুরুষের সংজ্ঞাটাকে বুঝতে হবে। নাম পুরুষ হচ্ছে যে সকল তোমার পুরুষবাচক শব্দ দিয়ে কোন একটা সেন্টেন্সে শুরুতে কর্তায় কিছু বসতেছে না। যেরকম আমি যদি বলি আমি ভাত খাই, আমি উত্তম পুরুষ, তুমি ভাত খাও, তুমি মধ্যম পুরুষ, সে ভাত খায়, সে হচ্ছে মোস্ট অফ তোমার নাম তৃতীয় পুরুষ, মানে পরবর্তীতে আমি যদি হলে কি চিন্তা করি, আমার যখন এই জায়গা থেকে আগের কোনো কিছু থাকতেছে না, সেটা হচ্ছে কি নাম পুরুষ। এক কথায় একটা সেন্টেন্সে আমি তুমি সে এগুলোর যদি না থাকে, সেক্ষেত্রে সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে কি আমার নাম পুরুষ। এবার ক্লিয়ার সবাই? ওকে, আচ্ছা, এবার কি বুঝতে পারছো সবাই নাকি আরেকবার বুঝাবো? আই থিঙ্ক তোমাদের আরেকবার বোঝানো উচিত। আচ্ছা, অনেকেই হলো কি তোমার বুঝি নাই বলতেছো, আমি তাও আরেকবার হলো কি বলি কি, পুরুষ হচ্ছে কি তিন প্রকার। উত্তম পুরুষ, যেটা দিয়ে বুঝায় আমি, আমরা। মধ্যম পুরুষ, যেটা দিয়ে বোঝায় তুমি, তোমরা। নাম পুরুষ, এটা বেসিক্যালি তোমার সে আসে, তারা আসে, আর এমন কিছু শব্দ আসে যেগুলো আসলে তোমার ইয়ার আগে বসে না, সেন্টেন্সের আগে, মানে অনুপস্থিত হিসাবে রয়েছে, ঠিক আছে? অনুপস্থিত হিসাবে রয়েছে। তার মানে আমি উত্তম পুরুষ হলোকে বললাম আমি, মধ্যম পুরুষ হলোকে বললাম তুমি, আর এই জায়গা থেকে নাম পুরুষ হচ্ছে বাক্যে বক্তা অনুপস্থিত যেসব ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম উল্লেখ করে তারা হচ্ছে কি নাম পুরুষ। অর্থাৎ বক্তার সামনে নেই এমন যা কিছু থাকে এটাই হচ্ছে কি তোমার নাম পুরুষ। যেরকম সে, তারা, আমরা তো মোটামুটি এগুলো হলোকে বুঝলাম। এবার দেখো আমরা যদি সেন্টেন্সটার দিকে তাকাই, এখানে কি বলেছে? ওখানে যাওয়া হলো না। ওখানে কোনখানে? এই যে তোমার বিষয়টা, ওখানে যাওয়া হলো না, এরকম একটা জায়গা থেকে দেখো বক্তার সামনে কি জায়গাটা আছে? সাপোজ আমি বলতেছি যে আমার ওখানে যাওয়া হলো না, ওই জায়গাটা তো আর আমার সামনে নাই, তাই না? যখন আমরা এরকম বলি আমার ওখানে যাওয়া হলো না, ওইটা খাওয়া হইলো না, তার মানে যে জিনিসটা আমার সামনে নাই আমি অ্যাকচুয়ালি সেটার কথাই মিন করতেছি। নাম পুরুষের ক্ষেত্রে আমার এটাই বোঝানো হয়, যে জিনিসটা তোমার সামনে নাই সেটাকে আমরা যা দিয়ে সম্বোধন করব ওটা হচ্ছে গিয়ে আমার নাম পুরুষ। এবার ক্লিয়ার সবাই? মানে এর চেয়ে ইজি করে বোঝানো আমাকে পসিবল না। মারুফ ফার্দার প্লিজ আর বলবা না ভাইয়া ফার্স্ট। ক্লাস 10:30 শেষ হবে, 10:25 শেষ হবে না। আচ্ছা, এবার কি বুঝছো বাকিরা? এবার বুঝছো? বুঝটা বলছে ক্লিয়ার। পুরুষ ইংলিশ পার্সন কোমল,
আচ্ছা আই থিঙ্ক এবার হচ্ছে ক্লিয়ার, অনেকটা থার্ড পার্সনের মতো, হ্যাঁ অনেকটা বেসিক্যালি এখানে থার্ড পার্সনের, এটা বেসিক্যালি থার্ড পার্সনই, বাট একটু ওই যে একটা জিনিস আমার কাছে নাই, বক্তার সামনে নাই, ওটা বলা হচ্ছে একটু মাথায় আমার কাজ করতে হবে। কর্মকর্তৃবাচ্য যেখানে কর্মটা আসলে কর্তা হিসাবে কাজ করে। আগে আমাকে পড়তে হচ্ছে, এটার আসলে কর্ণবাচ্য, আমি পড়তেছি, আমার পড়াশোনা করা হচ্ছে, এটা বেসিক্যালি বোঝানো হলো। বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গি কি বল, এটার অ্যান্সার বাচ্চ। দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে, লুণ্ঠন মানে লুট করা, ডাকাতি করা। এবার এটার অ্যান্সার দাও। এটার অ্যান্সার দাও, দস্যুদল গৃহটি লুণ্ঠন করছে। ক্লিয়ার শ্যাম্পু স্যার। আচ্ছা 26-এর অ্যান্সার তো 26-এর এ। নাবিল বলতেছে 26-এর এ, তাবাসসুম বলতেছে 26-এর এ। ওকে ঠিক আছে ভাইয়া, আমি তো সৌদি থেকে পড়তেছি, টাইম তো মিলে না। হ্যাঁ আচ্ছা, তা অ্যান্সার ইজ তোমার কর্তা পাচ্ছে। দস্যু দলের কথা বলছে না, কর্তা তো আছে। কোন বাচক ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসরী হয়, কর্তা পাচ্ছে। সে যেন আসে, এটি কোন বাক্যের উদাহরণ? বুঝো, সে বলছে, নাম পুরুষ আছে, বুঝতে হবে। ওকে, ঝুমা বলতে 26-এর এ, শশী বলতেছে 28-এর সি, হ্যাঁ 28-এ আছে। অতনু বলতেছে 28-এর বি। ছেলেরা কই, ছেলেরা কমেন্ট করে না কেন? আচ্ছা জেনি বলতেছে ক্লিয়ার, ভেরি গুড। মনোয়াল, একটা ছেলেকে পাইছি। মনোয়াল বলতেছে হচ্ছে কি তোমার 28-এর বি। ওকে আচ্ছা দেখি, আর 28-এর অ্যান্সার হচ্ছে কি তোমার কর্তৃবাচ্য, সে যেন আসে। একজনকে আসার কথা বলা হচ্ছে, এই সেন্টেন্সটাতে সে দেখে মনে হইতে পারে যেটা ভাববাচ্য কিনা, বাট সে যেন আসে, আসে আসলে এখানে তোমার ক্রিয়া বিশেষ্য না, ঠিক আছে? তাই আলটিমেটলি এখানে এটা কি অ্যান্সার হবে? এটার অ্যান্সার হবে তোমার কর্তৃবাচ্য। কর্তাবাচ্যের ক্রিয়া কাকে অনুসরণ করে? কর্তাকে। খোদা তাআলা বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন, খোদা তাআলা বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। ফাহাদ তোমার কথা আর কতবার পড়বো, তোমার কথা অনেকবার পড়ছি আমি। ওকে, খোদা তাআলা বিশ্বকে সৃষ্টি করেছেন, কোন বাচ্য উদাহরণ বলো? খোদা তাআলা বিশ্বকে সৃষ্টি করে, 29 না 30 নাম্বার কোশ্চেন। ওকে 30-এর এ বলতেছো অনেকেই, দ্য অ্যান্সার ইজ কর্তাবাচ্য। হ্যাঁ ওকে ঠিক আছে। যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হয়, এটা অ্যাকচুয়ালি বেসিক সংজ্ঞা, এখানে টাইম ওয়েস্ট না করে, এটা হচ্ছে কর্মবাচ্য। বলছি তো, বাক্যে কর্মের সঙ্গে কর্ম প্লাস ক্রিয়া, মানে অবজেক্ট প্লাস ভার্ব। ক্রিয়া তো ভার্ব, কর্ম হচ্ছে অবজেক্ট, তার মানে কি হবে? কর্মবাচ্য। গেল। ভাববাচ্যের কর্তায় বিভক্তি কোনটা? যাওয়া, আসা। এই জায়গা থেকে মনে রাখতে হবে ষষ্ঠী এবং দ্বিতীয়া। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, খুবই একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? মৃত্তিকার এই কমেন্টটা, ভাইয়া আমার অ্যান্সার পড়ে না, কমপক্ষে আমি 3 থেকে 4 বার পড়ছি, তো পড়তেছি সবার অ্যান্সারই আমি। ভাববাচ্যের কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়? ষষ্ঠী আর দ্বিতীয়া, ঠিক আছে? গেল। কোন বাচ্যের ক্রিয়াপদ সর্বদাই নাম অথবা প্রথম পুরুষের হয়? কোন বাচ্যের ক্রিয়াপদ সর্বদাই নাম অথবা প্রথম পুরুষের হয়? আচ্ছা 32-এ বোঝার কিছু নেই, মনে রাখতে হয় ভাববাচ্যের ক্ষেত্রে সবসময় দ্বিতীয় ষষ্ঠী হয়। আচ্ছা কোন বাচ্যের ক্রিয়াপদ সর্বদাই নাম অথবা প্রথম পুরুষের হয়? কোন বাচ্যের ক্রিয়াপদ সর্বদাই নাম অথবা প্রথম পুরুষের হয়? আচ্ছা নাফিজ ভাইয়া তোমার কমেন্ট পড়ছি তো। আচ্ছা 33-এর অ্যান্সার বলো। ওকে 33-এর অ্যান্সার বলো, আর সবাই একটু কাইন্ডলি ক্লাস শেয়ার দাও। সানি ক্লাস শেয়ার করে বলো শেয়ার ডান, তোমার নাম পড়তেছি। আচ্ছা রাজি বলতেছে 33-এর গ। জুই বলতেছে রাহিকে চিনতে পারিনি। জুই, এটার অ্যান্সার কি? 33-এর অ্যান্সার কি? আচ্ছা পরের পরিচ্ছেদের জন্য আর তোমার 4-5টা এমসিকিউ বাকি, তারপরে চলে যাচ্ছে।
আদ্রিতা বলতেছে যে 33-এর এ, পল বলতেছে 33-এর এ, তারপর হচ্ছে কি মোকলেস বলতেছে 33-এর সি। ওকে, অ্যান্সার দেখি, অ্যান্সার হচ্ছে 33 সি। কোন বাচি ক্রিয়াপদ সর্বদাই নাম, এই যে নাম বলছে। ভাববাচ্য, তোমাকে হাঁটতে হবে, এটা অবশ্যই হবে, এটা তোমার ভাববাচ্য, হাঁটতে হবে। হাঁটতে এখানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, ক্রিয়া বিশেষ্য। হাঁটতে কি ক্রিয়া বিশেষ্য। আমার যাওয়া হবে না, এটা ভাববাচ্য। আচ্ছা বাচ্চারা, এখানে তোমার হলো বুঝতে হবে যাওয়া কি, যাওয়া হচ্ছে আমার ক্রিয়া বিশেষ্য, তার মানে এটা হবে তোমার ভাববাচ্য। বিদ্যানকে সকলেই আদর করে, এটা তোমার বাক্যটি কর্ণবাচী কি হবে, বিদ্যান সকলের দ্বারা সমাদৃত হন। বিদ্যানকে সকলে আদর করছে, সকলেই হচ্ছে কি বিদ্যানকে তোমার পছন্দ করছে, এরকম একটা অবস্থা। এটাকে তোমার কনভার্ট করতে হবে, কিসে কনভার্ট করবো আমরা, কর্ণবাচ্য কনভার্ট করব। তাহলে লিখা হয় বিদ্যান সকলের দ্বারা সমাদৃত হয়, মানে ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, ঠিক আছে গেল। আচ্ছা একটু আগে মানে কি জিজ্ঞাসা করছে যে বাচ্চ মানে কি, তখন ভাবছিলাম যে বলবো, বাট পরে আর বলা হয়নি। বাচ্চ বলতে কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের ইংরেজিতে ভয়েস আছে, যে ভয়েস কনভার্সন, সেটাকে কিন্তু মূলত বলা হয়। ভাববাচ্যের বাক্যকে কর্তাবাচে রূপান্তরিত করলে কোন বিভক্তি হয়, সবসময় হলো গিয়ে প্রথমা। প্রথমা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, নেক্সট। কর্তাবাচের বাক্যকে ভাববাচ্যে রূপান্তরিত করলে কোন পদকে নিয়ন্ত্রণ করতে হয়। কর্তাবাচ্যের বাক্যকে ভাববাচ্যে রূপান্তরিত করতে হলে কোন পদকে নিয়ন্ত্রণ করতে হয়, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া নাকি ক্রিয়া বিশেষণ। জিসা বলতেছে ভাইয়ার ক্লাস আজকে ফার্স্ট করছি, ক্লাসটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ জিসা। কোমল বলছে ভাই আমি নামাজ পড়তে যাবো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ কোমল, নামাজ পড়ে কিন্তু আবার এসে জয়েন করবে, ঠিক আছে। এই যে আমাদের 1 ঘন্টার উপরে ক্লাস হয়ে গেলো, মাত্র 52টা শেয়ার হয়েছে। আজকে আমার টার্গেট করছিলাম 100 শেয়ার, মনে তো হচ্ছে হবেই না। আচ্ছা, কর্তাবাচ্যের বাক্যে ভাববাচ্যে রূপান্তরিত করতে হলে কোন পদকে নিয়ন্ত্রণ করা যায়, অ্যান্সার হচ্ছে ক্রিয়া। সবসময় ক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে হয়, যেমন আমি খাচ্ছি, আমার দ্বারা খাওয়া হচ্ছে, খাচ্ছিকে খাওয়াতে কনভার্ট করলাম, এটাই মূলত বলা হচ্ছে। বাক্যের বাচ্চা প্রকাশ ভঙ্গি অনুসারে তোমার 3 প্রকার। ভাববাচ্য কিসের অর্থ বিষয়ে ব্যক্ত হয়, ক্রিয়া, অ্যান্ড হচ্ছে প্রত্যক্ষ, ঠিক আছে। ভাববাচ্যে কিসের অর্থ বিশেষভাবে ব্যক্ত হয়, অ্যান্সার হচ্ছে তোমার ক্রিয়া। এই চলে আসলে আমরা উক্তিতে। বাচ্চর ক্লাসটা মোটামুটি হলো গিয়ে শেষ। হোপফুলি বাচ্চর বিষয়টা হচ্ছে গিয়ে সবাই ক্লিয়ার। এবার আমরা শুরু করব উক্তি। উক্তি বেসিক্যালি হচ্ছে গিয়ে সেটাই, ইংরেজিতে হলো গিয়ে ন্যারেশন। উক্তি হচ্ছে তো বেসিক্যালি ন্যারেশন। এখন আমরা এই উক্তি চেঞ্জের বিষয়টা নিয়ে হচ্ছে বলবো। বিফোর দ্যাট তোমরা একটু বলো সবাই ক্লাসটা বুঝতে পারছো কিনা, আমি টেফাকে পানি পান করি। ক্লাসটা কেমন লাগছে একটু কাইন্ডলি কমেন্টে জানাও। ওকে, রাজশাহী থেকে একজন দেখছে, খুব ভালো। রাজশাহী থেকে দেখে রাজশাহীর আম পাঠিয়ে দিবে, ঠিক আছে। আগাই তাহলে আমরা সামনের দিকে, তা না হলে কিন্তু আরো পিছিয়ে যাবো আমরা। অ্যান্সার দিব না, আপনি পড়েন না, আহারে কাজ দাসিন পড়ে তো ফেললাম তোমার ম্যাথসটা, ঠিক আছে। বিভক্তি অ্যাকচুয়ালি এত শর্ট টাইম বোঝানো পসিবল না লিলি, বিভক্তি নিয়ে অনেক বড় একটা ক্লাস লাগে। আর বিভক্তির চার্ট কিন্তু ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, ওখান থেকে তোমরা কিন্তু কালেক্ট করে নিতে পারো। আগে, প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তির পরিবর্তন হয় না। আচ্ছা, তোমাকে ক্লাসটা শুরু করার আগে একটা জিনিস বুঝে, প্রত্যক্ষ উক্তি কি পরোক্ষ উক্তি কি। একটা উক্তি যেরকম আমি বলতেছি যে আজকের ক্লাসটা 10:30টায় শেষ হবে, সো তুমি সাপোজ হচ্ছে গিয়ে নওশিন আমার এই উক্তিটা মাহফুজুলকে বলবে, ঠিক আছে। সো তখন নওশিন হচ্ছে গিয়ে বলবে ফারসিম ভাইয়া বলেছে যে তার গতকালকের ক্লাসটা রাত 10:30টার আগে শেষ হবে না। আমি বললাম আমার আজকের ক্লাসটা রাত 10:30টার আগে শেষ হবে না।
আর হচ্ছে তা নওশিন ফজলুলকে বলতেছে ফারসিম ভাইয়া বলেছেন যে কমা তার গতকালকের ক্লাসটা রাত 11:30টার আগে শেষ, রাত 10:30টার আগে শেষ হবে না। তার মানে প্রথম বক্তব্যটা ছিল আমার নিজের মুখশ্রিত, ঠিক আছে? এই যে তোমার প্রথম বক্তব্যটা আমার নিজের মুখ থেকে বের হইলো, তাই এরকম একটা জায়গা থেকে প্রথমটা হচ্ছে কি আমার প্রত্যক্ষ উক্তি, পরে আমি এটা একটু কনভার্ট করলাম, এটা একটু মানে সাইজ করলাম, সাইজ করে এটা আমি আমার নিজের মুখ থেকে বের করলাম, মানে আরেকজন হচ্ছে কে বললো, এটা হচ্ছে কা পরোক্ষ উক্তি। তার মানে আনোয়ার এক বাক্যে যদি আমি বলি, আমি একটা কথা যদি নিজের মুখ থেকে বলি সেটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি, এবং আমার কথাটা অন্য কেউ যদি বলে সেটা হচ্ছে গিয়ে আমার পরোক্ষ উক্তি। এবার আসো এটা দেখি, প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে পরিবর্তন হয় না। কিসের পরিবর্তন হয় না? ক্রিয়ার কালের। যদি চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ বলে, আমি যদি হচ্ছে গিয়ে বলি যে সাগরের পানি লবণ, আমরা তো ইহ জগতে হচ্ছে গিয়ে বলবো না যে ফারসিম ভাইয়া গতকালকে বলেছিল যে সাগরের পানি এক সময় লবণ ছিল বা এক সময় লবণাক্ত ছিল। ক্যান ইউ সে ইট? আমরা তো অ্যাকচুয়ালি এই জিনিসটা বলতে পারি না। তাই এরকম একটা জায়গা থেকে আমাদের যে বিষয়টা হচ্ছে কি মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সাগরের যে পানিটা রয়েছে, সাগরের পানি লবণাক্ত, এটা কিন্তু আলটিমেটলি আমরা কি দেখতে পাই? চিরন্তন সত্য। তাই যে কোনো চিরন্তন সত্যের ক্ষেত্রে ক্রিয়ার কালের পরিবর্তন হয় না। আরেকটা বিষয়, যখনই আমরা এই উক্তিগুলো নিয়ে কাজকর্ম করি, সেই উক্তিগুলো নিয়ে কাজকর্ম করার সময় আমাদের কিন্তু আসলে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হয়। সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে ক্রিয়ার কালের পরিবর্তন। তুমি যদি ক্রিয়ার কালের পরিবর্তন না করো তাহলে কিন্তু আলটিমেটলি একটু প্রবলেম হয়ে যায়, বা এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, আগাই। পরোক্ষ উক্তিতে ক্রিয়ারূপের পরিবর্তন হয় কি অনুযায়ী? কর্তা, কর্ম, উদ্দেশ্য নাকি বিধেয়? আচ্ছা বৃষ্টি, ওকে বৃষ্টি দুষ্টামি করো না, ক্লাসে মন দাও। ওকে, আচ্ছা, পরোক্ষ উক্তিতে ক্রিয়ারূপের পরিবর্তন হয় কি অনুযায়ী? পরোক্ষ উক্তিতে ক্রিয়ারূপের পরিবর্তন হয় কি অনুযায়ী বলো? পরোক্ষ উক্তিতে ক্রিয়ারূপের পরিবর্তন হয় কি অনুযায়ী? 42-এর এ বলতেছে অনেকে, অবভিয়াসলি কর্তা অনুযায়ী। যেরকম আমি ভাত খাচ্ছি, রাজীব এসে বলল ফারসিম ভাইয়া বললেন যে তিনি ভাত খাচ্ছেন, তো ফার্স্টে কি ছিল? আমি, এটা হয়ে গেল তোমার তিনি। তার মানে কর্তার মধ্যে আসলে পরিবর্তন হয়েছে, এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আগাই, বক্তার কথা উপস্থাপনের ধরনকে, বক্তা যে স্টাইলে কথা উপস্থাপন করছে সেটার ধরনকে কি বলে? বচন, কথন, বাচ্য নাকি উক্তি? বচন, কথন, বাচ্য নাকি উক্তি? অ্যান্সার দাও। বচন, কথন, বাচ্য নাকি উক্তি? ভাইয়া অন্য কিছু পড়ান হবে, বুঝি না, সামির কথা বুঝি নেই। অ্যান্সার বলো, 43 এর অ্যান্সার বলো সবাই। 43 অ্যান্সার বলো। ওকে, এটা অ্যান্সার হচ্ছে কি তোমার উক্তি, ঠিক আছে, গেল। নামাজের ব্রেক, এখন কিসে নামাজের ব্রেক? আগাই, পরোক্ষ উক্তিতে কোন চিহ্ন লোপ পায়? খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্সার দাও। পরোক্ষ উক্তিতে কোন চিহ্ন লোপ পায়? পরোক্ষ উক্তিতে কোন চিহ্ন আসলে লোপ পায়? পরোক্ষ উক্তিতে কোন চিহ্ন লোপ পায়? ওকে, অ্যান্সার হচ্ছে তোমার উদ্ধরণ চিহ্ন। আমার এই জায়গা থেকে বুঝতে হবে আসলে উদ্ধরণ চিহ্ন বলতে কি বোঝায়, ঠিক আছে? উদ্ধরণ চিহ্ন মানে কমা, ইনভার্টেড কমা।
সাপোজ আমি বলছি যে আমি ভাত খাই, এটা আমার উক্তি, আমার উক্তিটা হবে উদ্ধরণ চিহ্নের মধ্যে থাকবে। যদি তখন অতনু মণ্ডল হলোকে বলে ফারসিম ভাইয়া বলেছেন যে তিনি ভাত খান, এই যে তোমার উদ্ধরণ চিহ্ন যেটা রয়েছে এখানে আমার আর সেই উদ্ধরণ চিহ্নটা কিন্তু থাকবে না, ঠিক আছে? এটাই মূলত এখানে বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে বক্তার কথা উপস্থাপনার ধরনকে উক্তি বলে। উক্তি দুই প্রকার, এবং এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, প্রত্যক্ষ উক্তিতে উদ্ধর চিহ্ন ব্যবহৃত হলেও পরোক্ষ উক্তিতে তা আসলে লোপ পায়, সেই জিনিসটা থাকে না। তার কারণ কি? উদ্ধরণ চিহ্নটা আসলে দিয়ে কারোর উক্তি বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে? বাট আমার এই জায়গা থেকে পরোক্ষ উক্তির ক্ষেত্রে কিন্তু কারণ পরোক্ষ উক্তিতে কোনো মানুষের মুখ নিঃসৃত কথাকে আসলে ধরা হয় না, এটাই মূলত এখানে বলা হচ্ছে। এবার দেখি প্রত্যক্ষ উক্তিতে কোন ধরনের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে কালের কোনো পরিবর্তন হয় না। শুরুতেই বলছি আনসার হচ্ছে চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। সাগরের পানি লবণাক্ত, কেন লবণাক্ত, এটাই আর কি, ঠিক আছে? আচ্ছা, এটার আনসার দাও সবাই। এটার আনসার দাও সবাই, অপেক্ষা করছি। খ কেন হবে না? কিসের খ কেন হবে না? কমা না ভাই, কমা এখানে কোনো রোল মেকার না, উদ্ধরণ চিহ্নটা রোল মেকার, ঠিক আছে? আচ্ছা, এটার অ্যান্সার তো চিরন্ত সত্য গেল। প্রত্যক্ষ উক্তিতে কোন ভাব থাকলে পরোক্ষ উক্তি পরিবর্তন করতে হয়? করতে ভাব অনুযায়ী ক্রিয়ার পরিবর্তন করতে হবে। প্রত্যক্ষ উক্তিতে কোন ভাব থাকলে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে ভাব অনুযায়ী ক্রিয়ার পরিবর্তন করা লাগে? বিথি তোমার প্রশ্ন আমি দেখিনি, আবার করো। আর তোমার ক্লাসে শেয়ার করো ভাই, মাত্র 60টা শেয়ার হয়েছে। ওকে, দ্য অ্যান্সার ইজ সবগুলাই। দেখো, প্রত্যক্ষ উক্তিতে যদি আবেগ সূচক থাকে চেঞ্জ করতে হবে, অনুজ্ঞা সূচক থাকলে চেঞ্জ করতে হবে, প্রশ্নবোধক থাকলেও চেঞ্জ করতে হবে। শুধুমাত্র যদি তোমার থাকে, কি বলে, চিরন্তন সত্য থাকে, চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ থাকলে চেঞ্জ করা লাগে না। এই বিষয়টা বেসিক্যালি এখানে বলছে, ঠিক আছে? আগামী সামনের দিকে প্রত্যক্ষ উক্তি যদি বলে আগামীকালও, আগামীকালের পরোক্ষ উক্তি কি? আগামীকালের পরোক্ষ উক্তি কি? আগামীকালের পরোক্ষ উক্তি কি? আগামীকালের পরোক্ষ উক্তি কি বলো? 47। আচ্ছা, আগামীকাল মানে পরদিন, আগামীকাল বলতে বোঝাচ্ছে হলো পরদিন, মানে দ্য নেক্সট ডে, ঠিক আছে? গেল। এবার আগে উক্তি পরিবর্তনে অর্থের সংহতি বজায় রাখার জন্য কোন পদের পরিবর্তন হয়? বিশেষ্য, সর্বনাম, বিশেষ্য নাকি অব্যয়? অর্থের যে সঙ্গতি মানে মিনিংটা ঠিক রাখার জন্য তোমার হলো গিয়ে কোন পদের পরিবর্তন হয়? বিশেষ্য, সর্বনাম, বিশেষ্য, বিশেষণ নাকি অব্যয়? 48 এর আনসার বলো। 48। সবাই 48 এর আনসার বলি। 48। ওকে, দ্য অ্যান্সার ইজ তোমার সর্বনাম। যেরকম এই ক্ষেত্রে সবসময় কিন্তু সর্বনামটাই পরিবর্তন হচ্ছে। যেরকম উক্তি পরিবর্তন অর্থের সঙ্গতি রাখার জন্য, সাপোজ আমি ভাত খাই, কি বলছি, সে ভাত খাচ্ছে, যে সে সর্বনামটা চলে আসলো, এটাই মূলত এখানে বলা হচ্ছে। গেল। আমি এখনই বের হচ্ছি, এর আচ্ছা, আমি এখনই বের হচ্ছি, এর পরোক্ষ উক্তি কোনটি? আমি তখনই বের হব, সে তখনই বের হচ্ছে, সে এখনই বের হচ্ছে, অ্যান্ড হলো সবার লাস্টে হচ্ছে তোমার আমি এখনই বের হচ্ছি। এটার আনসার বলো। ফাহিমা বলছে বুঝি নাই স্যার প্লিজ। কোনটা বুঝো নাই ফাহিমা? ওকে, আচ্ছা, রিপন বলছে বলবে না। ওকে রিপন, বললো না, ঠিক আছে। অ্যান্সার দেখতেছি 49 সি বলতেছে অনেকেই। দেখো, আমি এখনই বের হচ্ছি, এইটা যদি হলো গায়ে ভাঙ্গি, আমি এখনই বের হচ্ছি, আমির জায়গা হবে কি সে, এখনই জায়গা হবে কি তখনই। বেরটা ঠিক হবে, বের কোনো প্যারা নাই,
হচ্ছির জায়গা হবে কি হচ্ছে, সো সে তখনই বের হচ্ছে। অ্যান্সার হবে কি তোমার বি। এখনই কি আমরা অনেক সময় পরিবর্তন করি না, ইভেন ইফ আমি যখন ক্লাস স্লাইডটা দেখতেছিলাম আমিও তখন এটা মিস আউট করে গেছিলাম, এখনইটাকে হলো তোমার আসলে চেঞ্জ করতে হয় নাই, ঠিক আছে। তাই এরকম একটা জায়গা থেকে আমি যদি হলো গিয়ে বলি তো মানে এখনটা অবভিয়াস চেঞ্জ করে তখনই করতে হবে। আচ্ছা, উক্তি পরিবর্তনে অর্থের সঙ্গত রাখার জন্য সর্বনাম পদের পরিবর্তন হয়, ঠিকই তো আছে। ওকে, তাবাসসুম বলছে কালকে আমার প্রিভিয়াস এক্সাম, অল দ্য বেস্ট তাবাসসুম। আচ্ছা, ফাহাদ বলতেছে, ফাহাদ কোন কমেন্টে বলো? সে তখনই বের হবে, সে তখনই বের হচ্ছে, হবে না, এটা হবে কি হচ্ছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ডান। আবার আগাই সামনে, তিনি বললেন যে বইটা তার দরকার, বাক্যটি কি উদাহরণ? প্রত্যক্ষ উক্তির, কর্মবাচ্যের, কর্তৃবাচ্যের নাকি পরোক্ষ উক্তির? আমার প্রস্তুতি খুবই খারাপ শ্যামা, কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তিনি বললেন যে বইটা তার দরকার, বাক্যটি কি উদাহরণ? প্রত্যক্ষ উক্তির, কর্মবাচ্যের, কর্তৃবাচ্যের, পরোক্ষ উক্তির। আজকের ক্লাসে আসলে শর্টে বিভক্তি দেখাতে পারবো না, অন্য কোনো একদিন দেখাবো না। ঠিক আছে, অ্যান্সার ইজ পরোক্ষ উক্তি। তিনি বললেন যে বইটা তার দরকার, দেখো কোনো কমা ইনভার্টেড কমা নাই, ঠিক আছে। হচ্ছিল হবে না, না না হচ্ছিল, ওটা যাচ্ছি, এখানে কিন্তু কোনো কমা ইনভার্টেড কমা নাই, এটা অ্যান্সার হবে পরোক্ষ উক্তি। আচ্ছা, একজন বলতেছে সে তখনই, আমি এখনই বের হচ্ছি, হচ্ছি বলছি কিন্তু, মানে ইটস আ কন্টিনিউয়াস টেন্স। হচ্ছিল বললে এটা তোমার আবার সে তখনই বের হচ্ছিল, যদি তুমি এবার হচ্ছিল হলো কে বলো, সেক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স তো থাকে না, এটা মোস্ট তখন প্রেজেন্ট পারফেক্ট হয়ে যায়, মানে ঘটমান বর্তমান বা ঘটমান অতীত হয়ে যায়। বাট আমার কিন্তু সরি ঘটমান না, পুরা ঘড়িত বর্তমান বা পুরা ঘড়িত অতীত হয়ে যায়। তো এখানে হচ্ছিল আমরা বলতে পারবো না, এখানে হচ্ছে দিয়ে, হচ্ছি দিয়ে বোঝাচ্ছে ঘটমান বর্তমান, হচ্ছে দিয়েও কিন্তু আলটিমেটলি ঘটমান বর্তমানকে বোঝাচ্ছে। আমার কিন্তু কালটা ঠিক রাখতে হবে, ঠিক আছে, আমরা এটা কিন্তু পুরা ঘড়িতে বর্তমানে কনভার্ট করতে পারবো না। ওকে, আচ্ছা, তিনি বললেন বইটা তার দরকার, এটা বলছে অনেকেই বুঝো নাই, যদি হলো গিয়ে আমি বলতাম আরিফ বলল আমার বইটা দরকার, তিনি বললেন যে বইটা তার দরকার। এবার এটাকে যদি কনভার্ট করি এরকম কিছুটা হতে পারে, তার মানে দেখো এই এটা প্রত্যক্ষ উক্তি, প্রত্যক্ষ উক্তির মধ্যে কমা আছে, কমা ইনভার্টেড কমা আছে, অনেক কিছুই আছে, বাট এই সেন্টেন্সের মধ্যে কিন্তু এটা নাই, তাই এটা হবে গেল পরোক্ষ উক্তি। গেল আগাই, প্রত্যক্ষ উক্তির গতকাল, পরোক্ষ উক্তিতে কি হবে? গতকালে কনভার্ট করলে কি হয়? গতকালে কনভার্ট করলে কি হয়? অবশ্যই রামিসা, কালকে তোমার জন্য দোয়া করব। ওকে, অ্যান্সার হচ্ছে পূর্ব, গতকালকে পরোক্ষ উক্তি কি বোঝাচ্ছে? গতকালকে পরোক্ষ উক্তি বোঝাচ্ছে তোমার আগের দিন, ঠিক আছে, মানে দ্য ডে বিফোর, আগের দিন। আমি গতকালকে কাজটি করেছিলাম, আমি আগের দিন কাজটি করেছিলাম, ঠিক আছে। ওকে, কোন কথকের বাক্যকর্মের নাম হচ্ছে কি উক্তিটা আমরা সবাই জানি। শিক্ষক বললেন তোমরা কি ছুটি চাও, এটা পরোক্ষ উক্তি কি হবে? অ্যান্সার বলো। শিক্ষক বললেন তোমরা কি ছুটি চাও, এটা পরোক্ষ উক্তি কি হবে? শিক্ষক বললেন তোমরা কি ছুটি চাও, এটা পরোক্ষ উক্তি কি হবে?
ওকে, এর অ্যান্সার হচ্ছে কি তোমার আমাদের ছুটি চাই কিনা শিক্ষক তা জিজ্ঞেস করলেন। এই দেখো, আমাদের ছুটি চাই কিনা শিক্ষক তা জিজ্ঞেস করলেন। আমাদের ছুটি চাই কিনা শিক্ষক তা জিজ্ঞাসা করলেন। দেখো ক আর গ আমার একই হয়ে গেছে, যারা যারা ক আর গ দুটাই অ্যান্সার বলছো আর অ্যান্সার হলো তোমার সঠিক। আবার দেখো, আমরা যে ছুটি চাই শিক্ষক তা জানতে চাইলে এটাও হবে না, এটাও হলো হবে না, ক অথবা গ দুটো অ্যাকচুয়ালি সেম অপশন, যে কোনো একটা লিখলেই হবে। গেল। রহমান বলল আমি এখনই আসছি, এটা পরোক্ষ উক্তিতে কি হবে? রহমান বলল যে আমি তখনই যাচ্ছি। রহমান বলল যে আমি তখনই যাচ্ছি, সে তখনই আসছে, সে তখনই যাচ্ছি, আমি এখনই যাচ্ছি। পরোক্ষ উক্তিতে বলতে হবে রহমান বলল যে, এটা হয়ে যাবে সে, এখনই হয়ে যাবে তখনই, আসছি হবে গিয়ে আসছে। তার মানে এই জায়গা থেকে যদি আমি চিন্তা করি, সে তখনই যাচ্ছে হবে না, এটা মূলত যাচ্ছে হবে। ঠিক আছে, যাচ্ছে। রহমান বলল যে সে তখনই যাচ্ছে। এই স্লাইড একটু স্ক্রিনশট নিয়ে নাও, অপশন একটু ভুল ছিল। রহমান বলল যে সে তখনই যাচ্ছে, এটা জাস্ট মানে স্পেলিং ভুল আর কি, রস্বইকার না একাল হবে। এই স্লাইডের একটা স্ক্রিনশট নাও। কি পিডিএফ কি ডাউনলোড করবা? এই পোস্টের কমেন্ট সেকশনে একটা তোমার ইয়া দেওয়া আছে, একটা কমেন্ট পিন করে দেওয়া আছে। এই তোমার কমেন্টটা আছে, এই কমেন্টটাতে তুমি যাবা, ফর্মটা ফিল আপ করবা, একটা লিঙ্ক পাবা, লিঙ্ক থেকে ডাউনলোড করে নিবা। আচ্ছা, এটা বলতেছো অনেকে হলো বুঝো না, আমি আবারও বলি। রহমান বলল প্রশ্ন ঠিক আছে, এবার কমার পরিবর্তে হবে কি যে, আমির পরিবর্তে হবে কি সে, এখনই পরিবর্তনের হবে কি তোমার তখনই, আসছির পরিবর্তন হবে তোমার যাচ্ছে। ঠিক আছে, রহমান বলল যে সে তখনই যাচ্ছে। ঠিক আছে, ওকে, ডান। অর্পণা হায়দার বলছে হাই, হ্যালো অর্পণা। ঠিক আছে, ক্লাসটা শুরু হয়েছে 9টায়, আর বেশিক্ষণ না, আর ম্যাক্সিমাম তো 20 মিনিটের মতো ক্লাসটা হবে। আচ্ছা, আগাই আমরা দ্রুত করি। আমরা বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কোন পদের পরিবর্তন করতে হয়? অ্যান্সার হচ্ছে কি সর্বনামের। দেখো, প্রত্যক্ষ থেকে পরোক্ষ উক্তিতে রূপান্তর সর্বনাম পরিবর্তন হয়, যেরকম যে বসে, উঠে যে বসে, কর্ত অনুযায়ী ক্রিয়ার উপর অন্যান্য বিষয়াদি হয়, এটাই মধ্যকার বলা হয়েছে। অর্থসংগতি রক্ষার জন্য পরোক্ষ কিসের পরিবর্তন হয়? ক্রিয়া এবং সর্বনাম পদের। অর্থের সঙ্গতি রাখার জন্য বাক্যে ব্যবহৃত কোন পদের পরিবর্তনের প্রয়োজন হয়? সর্বনাম, বিশেষ্য, অব্যয় বিশেষণ। অ্যান্সার হচ্ছে কি আমার সর্বনাম, এটা আমরা সবাই জানি। একই প্রশ্ন, এটার অ্যান্সার হবে কি সর্বনাম। আচ্ছা, গতকল্য, এটা হবে কি পূর্বদিন। একটু আগে একজন জিজ্ঞাসা করেছো গতকাল, এটা হবে আগের দিন। আর যদি কোনো কারণে গতকল্য থাকে, এটা হবে কি পূর্বদিন। মানে ইংরেজিতেও সমস্যা নেই, ইয়েস্টারডে আমরা হলো যেটাই বললো, যদি ইয়েস্টারডে বলে থাকি ইয়েস্টারডে আই উইল মিট ইউ, তখন ওটা কনভার্সন জানি কি হয়, মানে সেম থাকে আর কি। বাট এখানে একটু পার্থক্য আছে। গতকাল একটা, সেটা হবে কি আগের দিন, আর গতকল্য আরেকটা, সেটা হবে কি পূর্বদিন। ক্লিয়ার সবাই? সবাই কি ক্লিয়ার? ওকে, আই থিঙ্ক মোটামুটি সবাই ক্লিয়ার। আগাই। হামিদ বলল আমি এখনই আসছি, এর পরোক্ষ উক্তি কি? হামিদ বলল যে সে তখনই যাচ্ছে। হামিদ বলল যে সে তখনই যাচ্ছে। আচ্ছা, আই থিঙ্ক এগুলো মোটামুটি আমরা পারবো। আমরা উক্তি থেকে সামনের দিকে আগায় যাই। আচ্ছা, এটা বলি। ছেলেটি বলে উঠলো বাহ কি সুন্দর বাড়ি। ছেলেটি আনন্দের সাথে বলল যে, বা আনন্দের সঙ্গে বলল যে বাড়িটি খুব সুন্দর। যখন বলছি কি সুন্দর বাড়ি, এই কি অ্যাকচুয়ালি কনভার্ট হয়ে যাবে খুব। ঠিক আছে, সেটি আনন্দের সঙ্গে বলল যে বাড়িটি খুব সুন্দর। ঠিক আছে, তিথি বলল আমি জাফলং যাচ্ছি। তিথি বলেছিল যে সে জাফলং যাচ্ছে। যাচ্ছি হয়ে যাবে তোমার যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা শুরু করব জ্যোতিচিহ্ন। ক্লাসের বেশিক্ষণ সময় নেই। ওকে, আমি 2টা ক্লাস কিভাবে করবো, আমাদের অ্যাপে গেলেই কিন্তু ক্লাসগুলোর লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে করতে পারবা। বা ইউটিউবে এনএমএস আছে, এনএমএস থেকে কিন্তু তুমি ক্লাসটা করতে পারবা। ওকে, ঠিক আছে, এনএমএস ইউটিউব চ্যানেল থেকে, ইউটিউব থেকে ক্লাসটা করতে পারবা। ওকে, মোটামুটি এতটুকু ক্লিয়ার। আচ্ছা, ফর সাম রিজন আমাদের ইউটিউবের কমেন্ট স্টাক হয়ে গেছে।
এই জন্য আমি এতক্ষণ ধরে ইউটিউবের কোনো কমেন্টই পড়তে পারতেছিলাম না, মাত্র আমি খেয়াল করলাম। আচ্ছা ইউটিউববাসী এক্সট্রিমলি সরি, ফর সাম রিজন হচ্ছে কি তোমার তোমাদের হলে কি ইউটিউবের কমেন্ট ফুল স্টাক হয়ে গেছিল, একটা রিলোড করলাম, এখন আবার ঠিক হয়ে গেছে। ওকে ঠিক আছে, সাউন্ড শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো, সাউন্ড শোনা যাচ্ছে না? হ্যালো 1 2 3 4, হ্যালো হ্যালো হ্যালো। পিডিএফ সহ ক্লাস কিভাবে ডাউনলোড করবো? কমেন্টে দেওয়া লিঙ্কে যে সাউন্ড ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সাউন্ড তার মানে ঠিক আছে। ওকে, আমি যেটা হচ্ছে কি বললাম, পিডিএফ থেকে কিভাবে ডাউনলোড, কিভাবে ক্লাস পিডিএফ ডাউনলোড করবা, কমেন্টের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা হলো তোমার ঢুকবা, লিঙ্কে যে ফর্মটা ফিল আপ করবা, দেন পিডিএফটা পেয়ে যাবা। শব্দ, বর্গ এবং অধীন বাক্যকে আলাদা করতে কি ব্যবহৃত হয়? অবভিয়াসলি কমা, এটা আমি তোমরা সবাই জানি। দুটি অধীন বাক্যের মধ্যে অর্থের ঘনিষ্ঠ নির্দেশ হলে কোনটি ব্যবহার করা হয়? সেমিকলন। মানে দুইটা অধীন বাক্য, অধীন বাক্য মানে স্বাধীন না এমন, এদের মধ্যে অর্থের একটা জিনিস মানে কি থাকে, একটা যদি তোমার ঘনিষ্ঠতা বা কাছাকাছি অর্থ মিনিং করে, সেখানে সেমিকলন দিয়ে বাক্য দুটোকে আমরা আলাদা করব। সেমিকলন কোনটা? সেমিকলন হচ্ছে কি এইটা। ওকে গেল। বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন যদি চিহ্ন ব্যবহার করা হয়? বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন যদি চিহ্নটা আসলে ব্যবহার করা হয়? দ্য অ্যান্সার ইজ হাইফেন। একাধিক পদকে, যেরকম আমি, তুমি, সে, এখানে, এখানে, দেখো এখানে আমরা কি করছি, হাইফেন দিয়ে এগুলাকে আসলে তোমার একত্রিত করছি। ঠিক আছে, ওকে গেল। কোনো কিছু উদ্ধৃত করার কাজে কোন যদি চিহ্ন ব্যবহৃত হয়? বিস্ময় চিহ্ন, কোলন চিহ্ন, উদ্ধার চিহ্ন নাকি বন্ধনী? বিস্ময় চিহ্ন, কোলন চিহ্ন, উদ্ধার চিহ্ন নাকি বন্ধনী? এটার আনসার দাও। 70 সি বলতেছে আনসার উদ্ধার চিহ্ন। ঠিক আছে। কমার আরেক নাম কি? পাদটিকা, পাদচ্ছেদ, পূর্ণচ্ছেদ, পাদবন্ধন। কমার আরেক নাম কি? এটা মজার প্রশ্ন। 71 দেখি, ইউটিউববাসীতে অনেকক্ষণ কমেন্ট পড়া হয়নি, কেউ আমারটা আটকায় গেছিল। আচ্ছা কি বলে, কাজী তাসিন বলতেছে আপনি খাওয়া দাওয়া করেছেন? কাজী কার খাওয়া দাওয়ার কথা জিজ্ঞেস করতেছো? ওকে, 70 সি বলতেছে, আদ্রিতা ফ্রম ইউটিউব বলতে 71 এর বি, নাবিল বলতে 71 এর সি, কামরান বলতে 71 এর সি। দ্য অ্যান্সার ইজ 71 এর বি, পাদচ্ছেদ। ঠিক আছে, পাদচ্ছেদ কেন? পাদচ্ছেদ মানে কমা দিয়ে কিন্তু সম্পূর্ণ বাক্য শেষ হওয়া বোঝায় না, এখানে সাময়িক বিরতি বোঝায়। আর পূর্ণচ্ছেদ দিয়ে কি বোঝায়? পূর্ণচ্ছেদ তো তোমার দাড়ি, পূর্ণচ্ছেদ তো দাড়ি বাবা, দাড়ি দিয়ে তো একশোটা হবে না। ঠিক আছে, ওকে। বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে? অবভিয়াসলি কমা। সম্বোধন বলে রহিম এদিকে এসো, কোনটা বসে? সেক্ষেত্রে কিন্তু কমা বসে। আমি যদি বলি রহিম এদিকে আসো, রহিমের পরে তো কমা বসবে। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখবার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়? এটার অ্যান্সার হচ্ছে কি হাইফেন। সমাসবদ্ধ পদ, যেরকম সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখার জন্য, যেরকম সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, সিংহ হাইফেন চিহ্নিত হাইফেন আসন, কি হলো? সিংহাসন। মাঝে কিন্তু আমার হাইফেন বসছে। যৌগিক ও মিশ্র বাক্যের পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন চিহ্ন ব্যবহার করা হয়? ড্যাশ। কি ব্যবহার করা হয়? ড্যাশ। আচ্ছা, হাইফেন আর ড্যাশের মধ্যে পার্থক্য কি? হাইফেন হচ্ছে কি তোমার এটা, ড্যাশ হচ্ছে কি, ড্যাশ মানে একটু বড় হয় হাইফেনের চেয়ে। ঠিক আছে, এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আগাই কোন দুই চিহ্নের সবচেয়ে বেশি সময় থামতে হয়? সেটা হচ্ছে দাড়ি। দাড়ির জন্য একটা সেন্টেন্স শেষ করে ফেলতে হয়। যেরকম আমি যদি এরকম বলি রহিম এদিকে আসো, মানে রহিমের পরে আমি যে পরিমাণ পজ দিয়েছি, সেন্টেন্সটা শেষ করে আমি আসলে কিন্তু একটু বেশি পজ দিয়েছি। এরকম রহিম এদিকে আসো, একটু কিন্তু বেশি পজ দিয়েছি। এই পজটার কথাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। কোন জ্যোতিচিহ্ন ব্যবহারে এক বলার দ্বিগুণ সময় লাগে? কোন জ্যোতিচিহ্ন ব্যবহারে এক বলার দ্বিগুণ সময় লাগে? নাম্বার 77, নাম্বার 77। আলামিন পিটিসি B2 অনেক খারাপ হয়েছে কেন বাবা? কি হয়েছিল, কি সমস্যা?
সবাই ক্লাসে প্লিজ শেয়ার, তো মাত্র তো 60টা শেয়ার হয়েছে। হ্যাঁ দুঃখজনক, ভাবলাম আজকে 100টা শেয়ার হবে। ওকে, দ্য অ্যান্সার ইজ সেমিকলন। সেমিকলন হচ্ছে কি এক বলার দ্বিগুণ সময় লাগে। যেরকম আমি যদি বলি এক, সেমিকলনের ক্ষেত্রে হবে এক, এক বলার দ্বিগুণ সময় ধরে আমার আসলে ব্রেকটা নেওয়া লাগছে। বাক্যে সেমিকলন থাকলে এক বলার দ্বিগুণ সময় থামতে হয়। কোন বাক্যে কোন যদি চিহ্ন প্রয়োগে থামার প্রয়োজন নেই, হচ্ছে হাইফেন। হাইফেনের আরেক নাম হচ্ছে তোমার ইলেক। হাইফেনের আরেক নাম হচ্ছে কি ইলেক। এই ক্ষেত্রে আমার থামার কোনো প্রয়োজন নাই, 1 সেকেন্ড থামতে হয় দাঁড়ির জন্য। আচ্ছা, একজন বলছে 75 নাম্বারটা বুঝি নাই। যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয়। যৌগিক বাক্য, আমি ফুটবল খেলি এবং করিম ক্রিকেট খেলে, এটা তো আমার যৌগিক বাক্য। ঠিক আছে, যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বোঝাতে যদি হচ্ছে এরকম লিখতাম, আমি ফুটবল খেলি এবংটা বাদ দিয়ে যদি বলতাম করিম ক্রিকেট খেলে, এটা কিন্তু যৌগিক বাক্য ছিল। সেক্ষেত্রে আমি একটা এবং এর পরিবর্তে সংযোগমূল জিনিসপত্র ব্যবহার করা হবে। এটা কি হবে? এটা হচ্ছে গিয়ে আমি যদি চিন্তা করি, অ্যান্সার হচ্ছে গিয়ে আমাদের ড্যাশ। একটা হলো কি তোমার ড্যাশ চলে আসবে। এই ড্যাশটার কথা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তার মানে যৌগিক ও মিশ্র বাক্য পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয়ে সংযোগ ঘটাবে। যেরকম আমি ফুটবল খেলি, করিম ক্রিকেট খেলে, দুটো তোমার ডিফারেন্ট সেন্টেন্স, এটাকে আমি ড্যাশ দিয়ে সংযুক্ত করতে পারি। ঠিক আছে লিলি, আই হোপ বুঝতে পারছো। ওকে, 77 রিপিট করো। কোনো যদি চিহ্ন ব্যবহারে এক বলার দ্বিগুণ সময়, এক বলার দ্বিগুণ সময়ের কথা এখানে মূলত বলা হচ্ছে। তাসিন বলছে আপনি খাওয়া দাওয়া করছেন? না রে ভাইয়া, কেমনে খাবো, তোমাদের ক্লাস নিচ্ছি না। কোন জ্যোতি চিহ্ন ব্যবহারে এক বলার দ্বিগুণ সময়, সেমিকলনের ক্ষেত্রে আমরা এক বলার দ্বিগুণ সময় থামবো। যেরকম নর্মাল যদি বলি এক, সেমিকলনের ক্ষেত্রে বলবো এক, মানে একটু বেশি সময় আমরা থামবো। ওকে, 79 বলি, বাক্যে কোন যদি চিহ্ন প্রয়োগে থামার প্রয়োজন নেই, হাইফেন। ওই যে বললাম না, সিংহাসন বাংলা কি হয়? সিংহ চিহ্নিত আসন। সিংহ হাইফেন চিহ্নিত হাইফেন আসন। বাট আমি কখন এরকম বলি? সিংহ চিহ্নিত আসন। এককে আমি তো বলি, নর্মালি বলি সিংহ চিহ্নিত আসন। মানে কোন সেন্টেন্সের মধ্যে হাইফেন থাকলে আমরা আসলে থামবো না। ওকে, গেল। এরপর হলো গিয়ে 81, একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কি হয় তোমার কোলন। বাক্যের পরিসমাপ্তি মানে হচ্ছে গিয়ে দাড়ি বা হচ্ছে গিয়ে পূর্ণচ্ছেদ। ওকে ভাইয়া, আপনি কোন কলেজের টিচার? আল্লাহ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাবা, আমি কোনো কলেজে পড়াই না। আচ্ছা ঠিক আছে, এরপর দেখি হৃদয়াবেগ প্রকাশ করতে এক্সক্লেমেটরি সাইন। হৃদয়াবেগ বলতে কি বোঝানো হয়? হৃদয়াবেগ বলতে বোঝানো হয় এক্সক্লেমেটরি সাইন। ঠিক আছে, যদি চিহ্ন মোটামুটি শেষের দিকে, লেখার সময় কোন অংশ বাদ দিতে চাইলে কি হয়? ত্রিবিন্দু। লেখার সময় যদি কোন অংশ বাদ দিতে চাই ত্রিবিন্দু, বা আমরা যেটাকে সুতরাং বলে আখ্যায়িত করে থাকি ম্যাথে। বাগর্থ, আমরা এবার চলে আসলাম বাগর্থ, লাস্ট 15টা এমসিকিউ। বাগর্থর ক্ষেত্রে আই থিঙ্ক বেশি হলে তোমার সমস্যা হলো গিয়ে লাগবে না। আচ্ছা খাওয়া দাওয়া, আচ্ছা তোমরা আমাকে 10 মিনিট টাইম দাও, তোমাদের খাওয়া দাওয়ার কাজ হয়ে যাবে। ওকে ঠিক আছে, আমরা তাহলে শুরু করি ক্লাসটা। বাগর্থ, একটি শব্দ শোনার সঙ্গে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে উঠে সেটা হচ্ছে বাচ্চার্থ। সাপোজ আমি বললাম আম, আম একটা ফলের নাম, আমের একটা সুন্দর ছবি আমার চোখের সামনে ভেসে উঠলো, এটা কি? এটা হচ্ছে কি তোমার বাচ্চার্থ। বাচ্চার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? এটা হলো কি তোমার মুখ্য অর্থ। যেরকম আম হলো ফলের রাজা, আম সুন্দর একটা তোমার ফলের কথা মনে আসতো, এটা কি? ফলের রাজা। তার মানে এটা হচ্ছে মুখ্য হিসাবে কাজ করতেছে। ঠিক আছে, আমরা দুই ধরনের অর্থ হলো পড়বো, মুখ্যার্থ এবং গৌণার্থ। ঠিক আছে, এই যে মুখ্যার্থ বলতে কি বোঝায়? মুখ্যার্থ এবং গৌণার্থ। তহিদ, দ্রুত করার কিছু নাই, ক্লাস 10:30 শেষ হওয়ার কথা 10:30 শেষ হবে, আমি 10:29 ক্লাস শেষ করবো না। ঠিক আছে, বাচ্চার্থ শব্দের কোন অর্থ প্রকাশ করে? একটা হচ্ছে তোমার মুখ্যার্থ এবং আরেকটা হচ্ছে তোমার গৌণার্থ। অ্যান্সার হবে কি তোমার মুখ্যার্থ। মুখ্যার্থ বলতে কি বোঝায়? যখন কোনো একটা জায়গায় আমি কোনো অজীব কোনো প্রাণীর ক্ষেত্রে বুঝাচ্ছি সেটা হচ্ছে কি মুখ্যার্থ। আবার গৌণার্থ ক্ষেত্রে অজীব না, কোনো প্রাণীবাচক অর্থ বুঝাইলে সেটা মূলত এখানে বোঝানো হবে, বলা হবে। ঠিক আছে, আচ্ছা
আগাই সামনের দিকে। বাচ্চার্থ শব্দের কোন অর্থ প্রকাশ করে? এক্ষেত্রে অ্যান্সার মুখ্য বললাম। মৃগয়া শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয়? এটা হচ্ছে অর্থ সংকোচ। তার কারণ কি? মৃগয়া এই শব্দটার মিনিং হচ্ছে তোমার এন্টায়ারলি হরিণ মানে বন্য পশু শিকার। মৃগয়া বলতে বুঝে বন্য পশু শিকার। বাট যেহেতু মৃগ শব্দটার অর্থ হচ্ছে হরিণ, তাই আমরা মৃগয়া শব্দটাকেও হরিণ বলে বিবেচিত করি। বাট মৃগয়া শব্দের আবিধানিক অর্থ তো বন্য পশু শিকার, তাই না? তাই এখানে কি বন্য পশু শিকার থেকে বা হরিণ শিকার থেকে শর্টকাট হয়ে শুধুমাত্র হরিণ চলে আসলো। তাই এরকম একটা জায়গা থেকে এটা কি হবে? আমার অর্থ সংকোচ হবে, যে অর্থের একটা সংকোচন হয়েছে এমন। ওকে, শব্দের অর্থ সংকোচের ফলে বর্তমানে মৃগ শব্দটির অর্থ কি দাঁড়িয়েছে? হরিণ। এখানে আরো একটা জিনিস কিন্তু আমাদের বুঝতে হবে, মৃগ শব্দটার অর্থ কিন্তু ডিরেক্টলি হরিণ ছিল না, বরং তো ছিল শিংযুক্ত দেখতে সুন্দর সুশ্রী কোনো একটা প্রাণী। ঠিক আছে, এটা এনিথিং হতে পারতো। বাট এই যে তোমার উপমহাদেশের যে সময়টা রয়েছে, এই উপমহাদেশে আমরা দেখি যে মৃগ বলতে আমরা কি বুঝি? পার্টিকুলারলি হরিণকে হচ্ছে গিয়ে বুঝি। তাই এই আচ্ছা, এই যে তোমার বিষয়টা আছে, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে শব্দের অর্থ সংকোচের ফলে বর্তমানে মৃগ শব্দটি কি হয়েছে? মৃগ শব্দটি অ্যান্সার হচ্ছে কি তোমার হরিণ। 81 এর ক। 100 অনেকেই বেসিক্যালি এটার অ্যান্সার দিয়ে দিয়েছে ইন দ্য মিন টাইম, এবং অ্যান্সার হচ্ছে কি তোমার হরিণ। তার মানে মৃগ শব্দটার মূল অর্থ কি ছিল? শিংযুক্ত সুশ্রী প্রাণী, যেটা বর্তমানে আমরা হরিণ হিসেবে বুঝে থাকি। ঠিক আছে। আচ্ছা, কি ড্যাশের ব্যবহার আমি দেখছি বা বলবো, একটু অপেক্ষা করো তোমরা। গবাক্ষ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? গবাক্ষ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? অ্যান্সার দাও। গবাক্ষ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? আচ্ছা, ওকে, ডান। 90 এ বলতেছো গরুর চোখ। ঠিক আছে। ইতিবাচক শব্দের অর্থ, শব্দ ইতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে। ইতিবাচককে ইতিবাচক অর্থে ব্যবহার করা হয়েছে। আনসার বলো। অ্যান্সার বলো। এক্স্যাক্টলি যারা যারা বলছো 91 এর ABCD সবগুলো দেখে অ্যান্সার আসতেছে। অ্যান্সার হচ্ছে তোমার সি, গবাক্ষ। ইতিবাচক অর্থের শব্দ নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে কোনটি? এটার অ্যান্সার হচ্ছে তোমার গবাক্ষ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ শাকির। আমরা আগাই সামনের দিকে। আচ্ছা, অহিংসা পরম ধর্ম, এখানে ধর্ম বলতে কি বোঝায়? অহিংসা পরম ধর্ম, এখানে তোমার ধর্ম বলতে আসলে কি বোঝায়? অহিংসা পরম ধর্ম, এখানে তোমার ধর্ম বলতে কি বোঝায়? অহিংসা পরম ধর্ম। 92, এই তো আমাদের ইউটিউবে স্টুডেন্টসরা আনসার দেওয়া শুরু করছে। 92 এর সি হবে। তারপর হচ্ছে তোমার কি মালেম বলতেছে, 92 এর আবার বি হবে। ঠিক আছে, অ্যান্সার দেখি। অ্যান্সার হচ্ছে ধর্ম দিয়ে অ্যাকচুয়ালি এখানে তোমার সৎ কাজকে বোঝাচ্ছে।
নিচের কোন বাক্যে সুনীতি অর্থ ধারণা ব্যবহার করা হয়েছে? ধর্মসঙ্গতের কাজ, অহিংসা পরম ধর্ম, প্রত্যেক ধর্মের মানুষ চরিত্রকে উন্নত করে, মানুষ ও পশুর ধর্ম আসলে পৃথক। এটার অ্যান্সার হচ্ছে কি সুনীতি, নীতিবান বলা হচ্ছে। এটা হচ্ছে কি তোমার কি বলে ধর্মসঙ্গত অ্যান্সার হবে। কি হবে অ্যান্সার? ধর্মসঙ্গত। ওকে, এরপর দেখি যে সকল শব্দে তাদের আবিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থ ব্যবহৃত হয়, মানে অভিধানে যে অর্থ আছে ওই অর্থের বাইরে অন্য কোনো অর্থে ব্যবহৃত হয়, তাকে আমরা কি বলতে পারি? সেটা হচ্ছে কি আমার লক্ষ্যার্থ। লক্ষ্য যা করতে, যেরকম তিনি গ্রামের মাথা, দ্যাট ডাজেন্ট মিন একটা মানুষকে গ্রামের এই মাথার কথা বুঝাচ্ছি, এটা বুঝাচ্ছি না। তিনি গ্রামের মাথা বলে গ্রামের প্রধান হিসেবে বুঝাচ্ছি, ঠিক আছে? তার মানে এটা অ্যান্সার হবে লক্ষ্যার্থ। নিচের কোন বাক্যে মা শব্দের লক্ষ্যার্থে ব্যবহৃত হয়েছে? এটার অ্যান্সার দাও সবাই। 95 এর অ্যান্সার দাও। সবাই 95 এর অ্যান্সার দাও। নাইনটি ফাইভের অ্যান্সার দাও সবাই। ডি বলতেছো। আচ্ছা, আমার ঘ আসছে, এটা তোমার রফিক। রফিক সাহেব গ্রামের মাথা, এক্স্যাক্টলি মাত্র হচ্ছে আমি এটা বললাম। শব্দের আবিধানিক অর্থই বাচ্যার্থ। লক্ষ্যার্থ শব্দের কোন অর্থকে প্রকাশ করে? এটার আনসার বল। 97। লক্ষ্যার্থ শব্দের কোন অর্থকে প্রকাশ করে? লক্ষ্যার্থ শব্দের কোন অর্থকে প্রকাশ করে? 97 এর অ্যান্সার হচ্ছে গিয়ে তোমার গৌণ অর্থ, অর্থাৎ মূল অর্থ না। লক্ষ্যার্থ বলতে বোঝায়, সাপোজ এই মাত্রই বললাম লিলি, তুমি মানে অমনোযোগী ছিলে, মাত্রই বললাম লক্ষ্যার্থ বলতে বোঝায় কোনো একটা শব্দের মিনিং আসলে যেটা সেটা বোঝানো হচ্ছে না। ফর অ্যান এক্সাম্পল, মাথা, মাথা দিয়ে তো যে এই মাথাটাকে বুঝায়। আমি যদি বলি আমার মাথা ব্যথা, এটা গৌণার্থ, মাথা দিয়ে মাথাটাকে বোঝাচ্ছি। এবার যদি বলি রফিক সাহেব গ্রামের মাথা, তার মানে এই না রফিক সাহেবের মাথাটা গ্রামের মধ্যে দিয়ে বসায় ফেলা হয়েছে, বরঞ্চ বোঝানো হয়েছে তিনি গ্রামের প্রধান। এই ক্ষেত্রে দেখো মাথা শব্দটা কিন্তু আবিধানিক অর্থ আমরা রাখলাম না, এটাই হচ্ছে গিয়ে আমার লক্ষ্যার্থ। এবং লক্ষ্যার্থের ক্ষেত্রে কোন অর্থ প্রকাশ পাবে? গৌণার্থ। ঠিক আছে, গেল। অভিধানের শব্দের অর্থ গ্রহণের বেলায় নিচের কোনটি প্রাধান্য দেওয়া হয়? অবভিয়াসলি বাচ্যার্থ। দুইটা, লক্ষ্যার্থ আর বাচ্যার্থ। আমার মাথা ব্যথা, এখানে মাথাটা হচ্ছে বাচ্যার্থ। তিনি গ্রামের মাথা, এখানে গ্রামের মাথা হচ্ছে তোমার লক্ষ্যার্থ। অপরূপ শব্দটির মধ্য দিয়ে কোন ধরনের অর্থ পরিবর্তন লক্ষ্য করা যায়? অর্থ প্রসার, অর্থ বদল, অর্থের উন্নতি নাকি অর্থের অবনতি? ওকে, ইংলিশ ক্লাস করে, হ্যাঁ আমি জানি দুর্জয়ের ক্লাস চলতেছিল, এখন তোমরা আবার আমার ক্লাস করে চলে আসছো। ওকে, অ্যান্সার ইজ অর্থের উন্নতি। লাস্ট কোশ্চেন, অপরূপ শব্দের অর্থ শ্রীহীনতার পরিবর্তে অনির্বচনীয় সৌন্দর্য গ্রহণ করলে শব্দের কি হবে? অপরূপের পরিবর্তে অনির্বচনীয় সৌন্দর্য, অ্যান্সার বলো। 100। তারপর ড্যাশের ব্যবহার বুঝে ক্লাস শেষ করবো। অর্থ উন্নতি, অর্থ বদল হবে না। সেটা কেমনে? সেটা হচ্ছে তোমার অপরূপ শব্দের অর্থ শ্রীহীনতা। অপরূপ বলতে শ্রীহীনতা ছিল, এরপর কি অনির্বচনীয় সৌন্দর্য, অত্যন্ত সৌন্দর্য। তার মানে একটা হচ্ছে কি এখানে ছিল শ্রীহীনতা, হচ্ছে অনির্বচনীয় সৌন্দর্য, অনেক সুন্দর হয়ে গিয়েছে। তার মানে এটার অ্যান্সার হচ্ছে কি আমার উন্নতি। ডান 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 ডান। একটা প্রশ্ন আসছিল ড্যাশ, আমি একটা সুন্দর মতো সেন্টেন্স বলি। কি কারণে জানি না আজ আমার পড়তে ইচ্ছা করছে না? ইচ্ছা, এখানে দেখো কি কারণে জানি না একটা সেন্টেন্স, কি কারণে জানি না স্বাধীন একটা সেন্টেন্স। আজ আমার পড়তে ইচ্ছা করতেছে না, এটাও স্বাধীন একটা সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সকে আমি যুক্ত করেছি এই চিহ্নটা দিয়ে, যেটা বলতে বুঝে ড্যাশ। ওকে, বাট এখানে একটা কথা আছে,
এটা ড্যাশ যদিও বলতেছি, বাট আলটিমেটলি এখানে থামবো না, এক বাক্যে বলে যাব কি কারণে জানি না, আজ আমার পড়তে ভালো লাগছে না। লিলি, এবার বুঝতে পারছো? লিলি, এবার বুঝতে পারছো? ও আচ্ছা, কোন কলেজ থেকে পড়েছি? আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে। ঠিক আছে ভাই, পরবর্তী ক্লাস মোস্ট অফ 10 তারিখে, ইনশাআল্লাহ 10 তারিখ ক্লাসটা আমি নিব। স্টুডেন্টস, মোটামুটি আজকের ক্লাসটা এমনই ছিল। হোপফুলি ক্লাস তোমাদের সবার খুব ভালো লাগছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, 10ms এসএসসি এইচএস স্টুডেন্টস গ্রুপে ক্লাসটা সম্পর্কে একটা ফিডব্যাক লিখতে পারো যে ভাই ক্লাসটা এরকম লেগেছে, ভালো লেগেছে, মন্দ লেগেছে, এমন কিছু একটা। তো সেই অনুসারে ভালো থেকো, আসসালামু আলাইকুম, এবং অবশ্যই সব সময় 10 মিনিট স্কুলের সাথে থেকো।